ভাগ্যের চরম হাস্যকর পরিহাসে মাত্র ১৪ বছর বয়সেই সারা রাত স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ আর ভোর রাত থেকেই মাত্র ১ মাস বয়সী মা-হারা বাচ্চাকে দুধ খাওয়ানোর অভিনয় করতে হচ্ছে। বাচ্চাটার নাম এলিনা চৌধুরী। আর কাল এই বাড়িতে আসার এক মুহূর্ত আগেও জানতাম না এই লোকটাকে আমাকে বিয়ে করতে হবে। আমি শুধুই জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে, যে বাচ্চাটার মা নেই। কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞেস করেও কিছু উত্তর পাইনি। পেয়েছি এক ভারী নিঃশ্বাসের শব্দ। নামকরা চৌধুরী বাড়ি। আব্বাস চৌধুরীর নাম অনুযায়ী এই বাড়ি প্রতিষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত ও একমাত্র উত্তরাধিকারী ফারদিন চৌধুরী। শুভ্রবাদে কেউ বেঁচে নেই। ফারদিন এক মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক। ফারদিন তার একমাত্র মেয়ে এলিনাকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আয়া খুঁজছিলেন। একদিন ফারদিন সোফায় বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলেন। তখন বাড়ির কাজের লোক করিম মিয়া এসে ফারদিনকে বলেন একটা মেয়ের খোঁজ পেয়েছে, তবে বয়স অল্প। ফারদিন প্রথমে রাজি না হলেও পরে নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার চোখ গেল ডাইনিংয়ের সোফার দিকে। মামা আর দুজন লোক কথা বলছে। একজনকে আমি চিনি, গ্রামেই বাড়ি, করিম দাদা। কিন্তু কি কথা বলছে তাতে আমি কান্না দিয়ে সোজা বাইরে চলে গেলাম। যাওয়ার আগে পিছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। আমি লজ্জায় মাথা নুইয়ে বের হয়ে গেলাম। সোফায় বসে আছে স্বয়ং ফারদিন চৌধুরী। করিমের কাছ থেকে খবর পাওয়ার সাথে সাথে ছুটে এসেছেন তিনি। নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চান তিনি। সেজন্যই মিস্টার নজরুল ইসলাম আমার মামার সাথে কথা বলছিলেন। মামা প্রথমে রাজি না থাকলেও পরে ২০ লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায়। কিন্তু ফারদিন বাধায় অন্য এক বিপত্তি। সে একটা চুক্তিপত্র এগিয়ে দেয় নজরুল ইসলামের কাছে। চুক্তিটা এমন ছিল, আগামী ৪ বছরের জন্য আমার ভাগ্নিকে ফারদিন চৌধুরীর বাচ্চার মা হয়ে থাকতে হবে। তার সকল পড়াশোনার যাবতীয় খরচ ফারদিন চৌধুরী বহন করবে। আমি ২০ লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নিকে ফারদিন চৌধুরীর কাছে বিক্রি করে দিচ্ছি ৪ বছরের জন্য। আর ৪ বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত চাই তাহলে ৩০ লক্ষ টাকা দেব। নজরুল ইসলাম টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন। সাথে সাথে ফারদিন ২০ লক্ষ টাকা নজরুল ইসলামের দিকে এগিয়ে দিল। নজরুল ইসলাম এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, আমার ভাগ্নিকা ছোট, যদি কোনো ক্ষতি করে ফেলেন সেই দায়ভার আমার। ফারদিন গম্ভীর কণ্ঠে বলল, কবে নিয়ে যাবেন? নজরুল ইসলাম চোখ চিকচিক করে জিজ্ঞেস করলেন, এখনই। আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন। আচ্ছা বাবা, বসো, চা নাস্তা কিছু দিব? নজরুল ইসলামের স্ত্রী মর্জিয়া বেগম বললেন, না, আমি যা বলছি তাই করুন। ফারদিন বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ডান পাশের ওই কর্নারের রুমটাই আছে। নজরুল ইসলাম বলার সাথে সাথেই ফারদিন চলে গেল ওই রুমে। সকাল ৭টা বেজে গেছে। আমার এক পাশে শুয়ে আছে ফারদিন নামক পুরুষটি, আর আমার অন্য পাশে শুয়ে আছে তার মেয়ে এলিনা। আমি সুমাইয়া আক্তার, বয়স মাত্র ১৪। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে মামার বাড়িতে বড় হয়েছি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর খাবার খেয়ে দিন কেটেছে। কোনো দিন রাতে খাবারও পেটে পড়েনি। মামির মার খেয়েও দিন কেটেছে। স্কুলে পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেই চলে। সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত। সেভাবেই ক্লাস 9-এ উঠেছি। আমি একটু নড়ে চড়ে উঠতেই এলিনা কেঁদে উঠল। সাথে আমিও নিজেও ব্যথায় কুকিয়ে গেলাম। চোখ মুখ কুচকে এলিনার দিকে তাকিয়ে ভাবছিলাম। নজরুল ইসলাম বলার সাথে সাথে ফারদিন গিয়ে সুমাইয়ার রুমে নক করেছিল। সুমাইয়া তখন জামা কাপড় গোছাচ্ছিল। দরজায় কেউ নক করেছে দেখে মাথায় ওড়না দিয়ে বলল, কে? আমি ফারদিন। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল ছোট্ট নারী সত্তা। কেন এসেছেন তিনি এখানে? যে জন্যই আসুক না কেন, ভিতরে তো আসতে বলতে হবে ভদ্রতার খাতিরে। তাই সুমাইয়া ৭-৫ না ভেবে বলল, ভিতরে আসুন। সুমাইয়া বলার সাথে সাথে ফারদিন ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানো দেখে সুমাইয়া একটু ভড়কে গেল। কি, দরজা লাগাচ্ছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? এতক্ষণে সুমাইয়া ফারদিনকে ভালোভাবে পর্যবেক্ষণ করল। ৬ ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, ঝিম করা 6 প্যাক বডি, গাল ভর্তি চাপ দাড়ি, কালো রঙের প্যান্টের সাথে সাদা শার্ট, হাতের পেশিবহুল শার্টের উপর ভাসমান। প্রথম দেখায় সুমাইয়া ক্রাশ খেয়ে গেল। যদিও এই অনুভূতিটা নতুন তার কাছে, তবে খুব ভালো লাগছে। এই যে শুনছ? ফারদিনের ডাকে হুঁশ ফেরে সুমাইয়ার। তড়িৎ বেগে উত্তর দেয়, জি। তোমার নাম কি?
সিদরাতুল সুমাইয়া। ফারদিন এক দমকা নিঃশ্বাস ফেলে একটু থেমে বলল, মিস সুমাইয়া, তোমাকে আমি নিতে এসেছি, গুছিয়ে নাও, এক্ষুনি বের হব। ফারদিনের কথার আগামাথা কিছু না বুঝে সুমাইয়া জিজ্ঞাসু দৃষ্টিতে ফারদিনের দিকে তাকাতেই ফারদিন হাতে থাকা ডিল পেপারটা সুমাইয়ার হাতে দিয়ে বলে ওঠে, তোমার মামা আগামী 4 বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে 20 লক্ষ টাকার বিনিময়ে। তবে চিন্তা নেই, তোমার কাজ হলো আমার ছোট্ট মেয়েটাকে দেখা। সুমাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনছে? মামা কি করেছে? এই লোক কি পাগল? 4 বছর কি ছেলে খেলা নাকি? আর আমি কেনই বা ওনার বাচ্চাকে দেখব? আমি বাইরে গেলাম, 10 মিনিটের মধ্যে বাইরে এসো, আমরা এক্ষুনি বের হব, বলেই ফারদিন হনহন করে রুম থেকে চলে গেল। ফারদিনের বয়স 26 বছর। ফারদিন চলে যাওয়ার সাথে সাথে সুমাইয়ার মাথা চক্কর দিয়ে উঠল। তখনই তার মামা নজরুল ইসলাম রুমে প্রবেশ করলেন। নিজের মামাকে রুমে আসতে দেখে সুমাইয়া কেঁদে দিল। এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে। সুমাইয়া গিয়ে নজরুল ইসলামকে জড়িয়ে ধরল, চোখ দিয়ে পড়ল নোনা জল। সুমাইয়া কাঁদতে কাঁদতে বলল, মামা বলো না, ওই লোক যা বলল সব মিথ্যা, আমি তোমাদের ছেড়ে যাব না, তোমরা আমার সাথে মজা করছো। সুমাইয়ার চতুর্দশী মন তখন বুঝতেও পারেনি তার জীবনে কি ঘটতে চলেছে সামনে। নজরুল ইসলাম সুমাইয়ার মাথায় হাত রেখে আস্তে করে বললেন, ফারদিন যা বলছে সত্যি বলছে, আমার খুব টাকার দরকার রে মা, তুই তো জানিস তোর মামির ভাইটার কত অসুখ, 10 লাখ টাকা লাগবে, তাই তো আমি এমন। নজরুল ইসলাম কথা শেষ করতে পারল না, তার আগেই সুমাইয়া বলে উঠল, এই তোমরা আমাকে ভালোবাসতে, মামার ভাইয়ের জন্য আমাকে বিক্রি করে দিলে, তোমরা কি মানুষ? সুমাইয়া কিছু বলার পূর্বেই সপাটে চর বসিয়ে দিল নজরুল ইসলাম। গম্ভীর কণ্ঠে বললেন, যা বলছি এক্ষুনি কর, চলে যা তুই, আমার আপন বোনের মেয়ে না যে তোর প্রতি এত দরদ দেখাবো। আর কিছু শুনতে পেল না সুমাইয়া, অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তালুকদার বাড়িতে এসেছে সকাল 10টা বেজে 35 মিনিট। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে ফারদিন, পাশে সোফায় বসে এলিনাকে ফিডিং করাচ্ছে সুমাইয়া। ফারদিন সেদিকে তাকিয়ে মুচকি হাসল। সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে যে এই 26 বছরেও কোনো মেয়ের মধ্যে দেখেনি। শুধুই কি মায়া নাকি আত্মিক টান ভেবে পায় না। ফারদিন খাওয়া শেষ করে সুমাইয়ার কাছে এলিনাকে নিয়ে নেয়, তারপর সুমাইয়াকে খেয়ে নিয়ে রুমে আসতে বলে এবং ফারদিন দোতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে এলিনা ঘুমিয়ে গেছে। সুমাইয়া ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারদিকে চোখ বোলাচ্ছে। বিশাল বাড়ি, চারিদিকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। হয়তো ফারদিন নামক মানুষটা খুব শৌখিন। বিশাল ডাইনিং রুম, একপাশে খাবার টেবিল, তার ঠিক পাশেই কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেইন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় পরপর 3টে বেডরুম। দোতলার উত্তর দিকে শেষ পাশে ছাদে ওঠার সিঁড়ি, আর ঠিক উল্টো পাশে এক ছাদ বারান্দা। সুমাইয়া খেয়ে উঠতেই একজন মহিলা সুমাইয়ার হাত থেকে থালা বাসনগুলো নিয়ে গেল। সুমাইয়া মেশিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা। তবুও সুমাইয়া কোনো কিছুর তওয়াক্কা না করে ফারদিনের রুমে এসে সামনে দাঁড়িয়ে দরজায় নক করল। ফারদিন তখন রুমের ভিতর এলিনার কান্না থামানোর চেষ্টা করছে। সেই কখন থেকে এলিনা কান্না করে যাচ্ছে একাধারে। এতে করে ফারদিন বেশ উত্তেজিত, কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভিতর কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে ফারদিন ভিতরে আসতে বলে। সাথে সাথে সুমাইয়া ঘরে ভিতরে ঢুকে যায়। সুমাইয়াকে দেখে ফারদিন বলে ওঠে, আজকের পর থেকে রুমে আসার জন্য দরজায় নক করার দরকার নেই, এটা তোমারও রুম, তোমার সম্পূর্ণ অধিকার আছে, যখন ইচ্ছে আসবে যাবে। ফারদিনের কথার প্রতিউত্তরে সুমাইয়া কিছু না বলে ফারদিনের কাছ থেকে এলিনাকে নেয়। ফারদিন মানা করলেও সুমাইয়া এলিনাকে একটু জোর করেই নেয়, আর নেওয়ার পরেই এলিনার কান্না থেমে যায়। হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। ফারদিন কিছুটা অবাক হয়, কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে ওঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘন্টা ধরে মেয়ের কান্না যে থামাতে পারল না ফারদিন, আর সুমাইয়ার কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল। সুমাইয়া ফিডারে দুধ গরম করে এলিনাকে ফিডিং করাতে থাকলো শুয়ে শুয়ে। সুমাইয়ার হৃদয় ভেঙে কান্না আসছে। কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে, তাও যেন চোখের পানি বাদ যাচ্ছে না। ফারদিন এতে প্রচুর বিরক্ত। একটা মেয়ে এতটা কান্না করে কিভাবে, সামান্য কারণে? ফারদিন বিরক্তিতে চোখ কুঁচকে সুমাইয়ার দিকে তাকিয়ে একটা পানির বোতল এগিয়ে দিল। সুমাইয়া দেখেও না দেখার মতো করে আবারও কান্না শুরু করল। সে তো কল্পনাও করেনি এমন এক নিষ্ঠুর চরম সত্যি তার জীবনে আসবে। কিছুক্ষণ আগে ফারদিন তার মোবাইলে ধারণ করা একটি ভিডিও দেখায় সুমাইয়াকে।
সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুমাইয়ার মামা বলছে যে সে তার আসল মামা বা রক্তের কেউ না। সুমাইয়া জ্ঞান হারানোর আগেই ফারদিন দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। তার উদ্দেশ্য ছিল নজরুল ইসলামকে ডাকা, কিন্তু এসে সে সামনাসামনি হয় আর এক সত্যের। নজরুল ইসলামের রুম থেকে বেরোতেই ফারদিনের মুখোমুখি হয়ে একটি চমকে ওঠে, কিন্তু কিছু না বলে তিনি ফারদিনকে বলেন সামনের সোফায় আসতে। মর্জিয়া বেগম সুমাইয়াকে গুছিয়ে নিয়ে আসছে। ফারদিন কিছু না বলে নজরুল ইসলামের পিছনে চলে আসে, কারণ তার মেয়েদের প্রতি একটা আলাদা ঘৃণা আছে, আর সে এখন তার মেয়ের জন্য চুক্তির মা নিতে এসেছে, সেহেতু তার পাস্ট জানা ফারদিনের উচিত বলে মনে হয় না। ফারদিন সোফায় গিয়ে বসতেই নজরুল ইসলাম বলে ওঠে, আসলে একটা কথা বলার ছিল বাবা। ফারদিন কিছু গম্ভীর বলে ওঠেন, হ্যাঁ বলেন। আসলে সুমাইয়া আমার আপন বোনের মেয়ে না, বা আমি ওর কোনো মামা নই। ফারদিন ভাবলেশীনভাবে বলে ওঠে, ও আসলে 11 বছর আগে এক মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি আর মর্জিয়া, সেখানেই এই মেয়েটিকে পাই। মেয়েটি হারিয়ে গিয়েছিল, আমরা ওর পরিবারকে খুঁজেছিলাম, তবে পাইনি। বাচ্চাটা নিজের নাম পর্যন্ত বলতে পারছিল না। 3 বছরের একটা বাচ্চা মেয়েকে তো ফেলে আসা যায় না, তাই সাথে করে নিয়ে এসেছিলাম, বলে দম ছাড়ল নজরুল ইসলাম। এবার ফারদিন ওর ভুরু কুচকে গেল। ফারদিন ভুরু কুচকে জিজ্ঞেস করল, তাহলে মেয়েটা আপনার রক্তেরই কেউ না? আমি তো মনে করলাম আপনার সৎ কোনো বোনের মেয়ে, তাই আপনি ওর মামা লাগেন, দুঃসম্পর্কের হলেও। না বাবা, আমরা ভেবেছিলাম ওকে আমাদের মেয়ের মতো করে রাখব, তবে ও আসার পর রাস্তায় ও আমাকে মামা বলে ডাকে। আর আমারও কোনো বোন ছিল না, তাই আমিও ভাবলাম আমার কোনো বোন থাকলে আমার ভাগ্নে ভাগ্নিও আমাকে মামা বলেই ডাকত। তাহলে আপনি ওকে যে টাকার বিনিময়ে কাজ করতে পাঠাচ্ছেন? ফারদিন চোখ কুচকে জিজ্ঞেস করল নজরুল ইসলামকে। নজরুল ইসলাম হতাশার নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা ওকে এত বছর বড় করলেও ওর প্রতি এক ফোঁটাও মায়া জন্মায়নি। দেখতে সুন্দর, হাওয়ায় অনেক পাত্র আসে, কিন্তু যৌতুক চায় এখনকার চোখে। আর সেখানে তুমি ওকে 20 লক্ষ টাকায় নিয়ে যাচ্ছ 4 বছরের জন্য। আমারই তো লাভ। 4 বছর পর আসার পর ওকে কোনো বুড়োর সাথে বিয়ে দিয়ে দেব, তখন আরও লাভ। নজরুল ইসলামের এত নিচু মানসিকতা দেখে ফারদিনের মাথায় রাগ উঠে গেল। তবুও শান্ত কণ্ঠে নজরুল ইসলামকে বলল, ওকে একেবারে নিয়ে যেতে হলে কত টাকা নেবেন মিস্টার নজরুল ইসলাম? ফারদিনের মুখে নিজের নাম শুনে চমকে উঠল নজরুল ইসলাম। তবুও বললেন, না থাক, একেবারে কি করতে দেব নাকি? আচ্ছা থাক, এই চুক্তি যা আছে থাক, পরেরটা পরে ভাবব। ফারদিন জানে নজরুল ইসলাম প্রচণ্ড লোভী একজন মানুষ, তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই ফারদিন বুদ্ধি করে বলল, ভেবে দেখুন 30 লাখ দেব, একেবারে নিয়ে যাই, আর সমস্যা নেই। না দিলেও কি, 4 বছরের জন্য নিয়ে যাচ্ছি এখন, আপনার ব্যাপার। ফারদিনের কথা শোনার পর লোভে চোখ চিকচিক করে উঠল বজরুল ইসলামের। কোনো কিছু না ভেবেই বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, আমি বাচ্ছি। ফারদিন তাচ্ছিল্যের হাসি দিয়ে একটা স্ট্যাম্প আর একটা চেক দিয়ে দিল নজরুল ইসলামকে। চেক হাতে নিয়ে দেখল বড় বড় করে লেখা 30 লক্ষ টাকা। তাই সে আর কিছু না পড়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে দিল। ফারদিন করিমকে চোখের ইশারা করে সুমাইয়ার রুমে চলে গেল, দপাদপ পা ফেলে। রুমের ভিতর গিয়ে দেখল মর্জিয়া চেয়ারে বসে বসে নখ কাটছে, আর মেঝেতে পড়ে আছে সুমাইয়া। ফারদিনের রাগ তরতর করে বেড়ে গেল, তবু কিছু না বলে সুমাইয়াকে কোলে তুলে নিল। কিছুক্ষণের মধ্যে এলিনা ঘুমিয়ে গেল। সুমাইয়ার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চাটির মা কই, আর ফারদিনের পরিবারই বা কই? সে কেন একা থাকে? তার স্ত্রী কই? আচ্ছা, ফারদিনের প্রথম স্ত্রী কি এখন সুমাইয়ার সতীন? এসব ভাবতে ভাবতে সুমাইয়ার মাথার কাছে এক পা ভাঁজ করে আর এক পা ঝুলিয়ে খাটের ওপর বসল ফারদিন। চোখ তার ওর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা! মেয়ের মুখের দিকে তাকালে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায়, কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ছোট্ট ঘাসের ওপর। শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট। ফারদিন সুমাইয়ার চুলের মাঝে হাত বোলাতে লাগল। সুমাইয়া চমকে উঠল, তবুও একটুও নড়ল না, কারণ এলিনা তার বুক ঘেঁষে ঘুমিয়ে আছে। এলিনার ঘুম মোটামুটি কম, একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায়। সুমাইয়া আস্তে করে ফারদিনের মুখের দিকে তাকালো। ফারদিন করুণাময় চোখে তাকিয়ে সুমাইয়া আরেক দফায় চমকে উঠল। সে তো চোখের ভাষা পড়তে পারে না। ফারদিনের চোখে কি আছে যা এক অনুভূতির জন্ম দেয়? সুমাইয়ার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে ফারদিন মাথা নিচু করে বলে উঠল, আই এম রিয়েলি সরি লিটল বার্ড, মাই বেবিজ মাদার। মানে? সুমাইয়া কিছুটা অবাক হলো, এমন কিছু সে আশা করেনি। আমি সত্যি লজ্জিত। আমি কাল রাতে তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দাও পিচ্চি পাখি, আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। ফারদিন মাথা নিচু করে করুণ গলায় বলল।
ফারদিনের কথা শুনে সুমাইয়ার এখন লজ্জায় লাল হয়ে যেতে ইচ্ছে করছে। মাথা ফাঁক করে মাটি ফাঁক করে তার ভিতরে চলে যেতে ইচ্ছে করছে। সে কি একবারও বলেছে এই লোকটাকে এসব বলতে? সে কি কিছু বলেছে যে কি হলো? ফারদিনের কথায় সুমাইয়া আবারও ফারদিনের দিকে তাকালো এবং পরপরই মাথা নামিয়ে নিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে। কাল থেকে গরম হাওয়া উঠছে। সুমাইয়া ভাবতে লাগলো কালকের সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরেই নিজেকে গাড়িতে আবিষ্কার করল সুমাইয়া। চোখ খুলতেই চোখাচোখি হলো ফারদিনের সাথে। সাথে সাথেই ফারদিন নিজেই চোখ সরিয়ে নিল। সুমাইয়ার মাথাটা প্রচণ্ড ভার লাগছে। উঠে বসতে চাইলেও পারছে না। কোনো মতে জিজ্ঞেস করল, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ, আমার মেয়েকে দেখাশোনা করার জন্য। চুক্তি দিয়েছি দেখনি? ফারদিন ঠান্ডা গলায় বলে উঠল। সুমাইয়া ধীরে ধীরে উঠে বসল। তার ফারদিন থেকে তফাতে গিয়ে জানালার গা ঘেঁষে বসল। আমি যাব না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলেন, বের করো বলে কেঁদে উঠল সুমাইয়া। সুমাইয়ার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুঁচকে নিল ফারদিন। তারপর সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, কোন বাড়ির কথা বলছো? যে বাড়িতে কিনা কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামি নয়, যারা কিনা পুরো 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে? সুমাইয়া চিৎকার করে বলে উঠল, জীবনের জন্য মানে কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? এসব আমি বিশ্বাস করি না, আমাকে যেতে দিন। সুমাইয়া ভয়াতর কণ্ঠে বলল ফারদিনকে উদ্দেশ্য করে। ফারদিন একটা দীর্ঘশ্বাস ফেলে সুমাইয়ার সামনে নিজের মোবাইলে চলমান ভিডিওটা ধরল। ফারদিনের গাড়ি এসে থেমেছে চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতেই ফারদিনের ব্ল্যাক মার্সিডিজ গাড়ির ভিতরে ঢুকে গেল। ফারদিন গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর সুমাইয়ার হাত ধরে তাকে বের করল আর করিমকে বলে দিল কাজীর কথা। করিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল। সুমাইয়ার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। সুমাইয়া সব জানলেও এটা জানে না যে তাকে একেবারেই নিয়ে এসেছে ফারদিন। ফারদিনের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতেই শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ। ফারদিন সুমাইয়াকে ডাইনিংয়ের সোফায় বসিয়েই করিম চাচার বউয়ের কাছ থেকে দৌড়ে গিয়ে এলিনাকে নিয়ে আসলো। তবুও যেন এলিনার কান্না থামছে না। সমস্ত ডাইনিং পায়জারা করা শুরু করল। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। ততক্ষণে বাবার কোলে ছোট্ট এলিনা ঘুমিয়ে গেছে। ফারদিন এলিনাকে করিম চাচার বউয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়লেন। কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন। সুমাইয়া চমকে উঠল। কাপাকাপি কণ্ঠে জিজ্ঞেস করল, বিয়ে মানে? ফারদিন কিছু না বলে আবারও কাজীর সাথে কথা বলা শুরু করল। সুমাইয়া আবারও জিজ্ঞেস করল, কি হলো বললেন না? এবার ফারদিন সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার মেয়ে 4 বছর তার মায়ের কাছে থাকুক, তাই তোমাকে বিয়ে করছি। আর ওই বাড়িতে তো তোমার আপন কেউ নেই। আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজব, চিন্তা করো না। আমার মেয়েটাকে একটু আপন করে নিও, এইটুকু হলেই হবে। আর এটার জন্যই তোমাকে আনা। ফারদিনের কথা শুনে সুমাইয়ার চোখ জলে ভরে উঠল। মাথা নিচু করে ফেলল। চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। কাজী সাহেব বিয়ে পড়ান। আবদ্ধ হলো দুটি প্রাণ। এখানে কি ভালোবাসা আছে, নাকি শুধুই টাকার বিনিময়ের চুক্তি? কাঁপা কাঁপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয় সুমাইয়া। সে কখনো ভাবেনি তার জীবনে এমন একটা দিন আসবে। অজানা একটা মানুষকে প্রথমে দেখেই সে প্রথম দিনই তার জন্য চুক্তির বউ হয়ে যাবে। কাজই চলে গেল সব কাজ মিটিয়ে। টাকার বিনিময়ে সুমাইয়ার বয়স অল্প হলেও ফারদিন সেটা ঠিক করে দিয়েছে, কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক। ফারদিন কেন বিয়ে করছে সে নিজেও জানে না, শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তির। 4 বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে। তাই আর কোনো চিন্তা না করে সুমাইয়ার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে। ফারদিন নিজের রুমে সুমাইয়াকে নিয়ে এসে সুমাইয়ার হাতে একটা শপিং ব্যাগ দেয়। সুমাইয়া খুলে দেখে তার ভিতরে একটা লং ফ্রক, হালকা গোলাপি রঙের, সাথে ওড়নাও আছে। সুমাইয়া ফারদিনের দিকে তাকাতেই ফারদিন বলে ওঠে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমারও আমার খাবারের ব্যবস্থা করতে বলি। দুপুরে তো নাকি ঘুমিয়েছিলে শুনলাম, তাড়াতাড়ি যাও, ড্রেস চেঞ্জ করে এসো। ফারদিনের কথায় যেন সুমাইয়ার লজ্জা পেল, তার চেয়ে বেশি কষ্ট হলো তার। সুমাইয়া ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ফারদিন চলে গেল নিজের মেয়ের কাছে। সুমাইয়া ওয়াশরুমের দরজায় পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর কখনো ওই বাড়িতে যাওয়া হবে না। মামা বলেছিল আমার নাকি মা মারা গেছে, কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল। তাহলে কি আমার পরিবার এখনও আছে? আচ্ছা, ফারদিন আমাকে বিয়ে কেন করলো? আচ্ছা, আমি বাচ্চাটির মা হয়ে উঠতে পারবো তো?
গ্রামে থাকতে পপি আপার মেয়েকে কত রেখেছি, কত গালে তুলে খাইয়েছি। আমি নাকি বড় হয়ে গেছি, সবাই বলতো আমি তো সব পারি। নিজের মনের কথাগুলো নিজেই হাসতে লাগলো সুমাইয়া। তারপর হাত মুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল ফারদিন দেওয়া জামাটি। তারপর মনে মনে একটু হাসল। আজ থেকে তার নতুন জীবন, অভিনয়ের জীবন, মা হওয়ার অভিনয়। সুমাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ফারদিনের কোলে বাচ্চাটি। সুমাইয়া বাচ্চাটির দিকে যেতেই ফারদিন বলে, যাও চুলগুলো আঁচড়িয়ে খেয়ে নাও। সুমাইয়া তাই করল, তবে খেলো না। ফারদিন জিজ্ঞাসা করলেও বলল না খাওয়ার অভ্যাস আছে, খিদে নেই। তারপর বাচ্চাটির দিকে হাত বাড়াতেই ফারদিন এলিনাকে সুমাইয়ার কোলে দেয়। ছোট্ট 1 মাস বয়সী এলিনা তখন ড্যাব ড্যাব করে সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুচকি হেসে উঠল সুমাইয়া, সাথে সাথেই এলিনাও হাসল। ফারদিন সুমাইয়ার উদ্দেশ্যে বলল, আজ থেকেই ও তোমার মেয়ে, তুমি ওর আম্মু, বুঝেছ? সুমাইয়া এলিনার মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ফারদিন বলল, ওর নাম কি বলো তো? সুমাইয়া একবার ফারদিনের দিকে তাকিয়ে মৃদুকঞ্চে বলে ওঠে, যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন, সেহেতু ওর নাম জেনে আমি কি করব? একটাই পরিচয়, ও আমার মেয়ে। এতটুকু বলতেই যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সুমাইয়ার। ফারদিন চোখ বুজে মুচকি হাসল। মনে মনে ভাবল, মেয়েটা ছোট হলেও ম্যাচিওর আছে, আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হলো। সুমাইয়া ফারদিনকে এলিনার মায়ের কথা জিজ্ঞাসা করলে ফারদিন কিচ্ছু বলল না, শুধু বলল, সময় হলে বলবো। বলি খাবারের প্লেটটা হাতে নিল ফারদিন। তরকারি দিয়ে ভাত মেখে সুমাইয়ার মুখের সামনে ধরতেই সুমাইয়া অবাক দৃষ্টিতে ফারদিনের দিকে তাকালো। ফারদিন সুমাইয়ার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে সুমাইয়ার হাতে এলিনার ফিডারটা এগিয়ে দিয়ে বলল, তুমি আমার মেয়েকে খাওয়াও, আর আমি আমার মেয়ের মাকে খাওয়াই। আজ থেকে আমার মাকেও দেখে রাখতে হবে, নয়তো আমার মেয়ের খেয়াল রাখবে কি করে? ফারদিনের কথা শুনে সুমাইয়ার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে থাকল। ফারদিন সুমাইয়ার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, শুধু কথায় কথায় প্যাচ প্যাচ করে কাঁদবে না, এটা বদ অভ্যাস, আমার মেয়েরও কিন্তু অভ্যাস হবে। এবার হাঁ করো। ফারদিনের কথা শেষ হতেই সুমাইয়ার গালে এক লোকমা ভাত তুলে দিল ফারদিন। সুমাইয়া চুপ করে খাবার চিবুতে চিবুতে থাকল, আর অন্য হাত দিয়ে এলিনাকে খাওয়াতে থাকল। রাত 11টা বাজে। চারপাশে নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অচেনা কোনো কিছু গায়ের উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত, হয়তো খিদের কারণে। কুকুরের সে ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নীরবতা কিছুটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তেই আবার সব শান্ত হয়ে যায়। আকাশটা আজ অপরূপ সুন্দর, তারাগুলো ঝিকিমিকি করছে। মাঝে মাঝে কালো মেঘ এসে তারাগুলোকে আড়াল করে দিচ্ছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলো কাঁপাকাঁপি জ্বলছে, সেও যেন ক্লান্তিতে ঢলে পড়ছে। এ সুন্দর পরিবেশেও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ। দূরের আকাশে কে যেন তাকিয়ে সব কিছুই দেখছে। লজ্জায় নিজের হৃৎস্পন্দন আরও বেড়ে যাচ্ছে ক্রমশ। সারা দিনের কথা সুমাইয়ার এক এক করে যতই মনে পড়ছে, সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তার ছোট্ট বুকে তার এলিনা ঘুমিয়ে আছে পরম আবেশে, যেন সে নিজের মায়ের বুকের গরম আভা পেয়েছে। সেই রাতে ফারদিন খাইয়ে দেওয়ার পর এখনও পর্যন্ত একইভাবে এলিনাকে নিয়ে খোলা বারান্দার দোলনায় বসে আছে সে, তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল। সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুলগুলো। কিছু চুল মুখের সামনে পড়ল, কিন্তু সুমাইয়া ছড়ালো না। চোখের কোণে কোনো এক দুঃখের জল এসেও আসছে না, ফারদিন দেওয়া লজ্জার কারণে। কিন্তু মুহূর্তেই সুমাইয়ার লজ্জার রাঙা মুখ চুপসে গেল। মনে পড়ল মামার বাড়ির কথা, তার ক্ষয়ে যাওয়া শৈশবের কথা। সুমাইয়া মনের অজান্তে বিড়বিড়িয়ে বলল, আমি মেয়েটা আসলেই বোকা, এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতির যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে। আমি কেন কখনো আমার বাবা মার বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করিনি মামাকে? কেন জিজ্ঞেস করিনি তাদের কোথায় রাখা হয়েছে? আসলেই বোকা ছিলাম, বলেই উঠে দাঁড়ালো। বারান্দায় শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। বুকের ভেতরে খুব সুনিপুণভাবে জড়িয়ে রেখেছে এলিনাকে। এলিনাকে একদিনে খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সুমাইয়াকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেয়ে হকচকিয়ে যায় সুমাইয়া। সুমাইয়া পিছনে ঘুরতে যেতেই সুমাইয়ার কাঁধের উপর মুখ রাখে। সুমাইয়া বুঝতে পারে ফারদিন এসেছে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ সুমাইয়ার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সুমাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন?
কই কি করলাম? আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম। ও ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। সে তো আমি জানি আমার মেয়ে 10টার পরেই ঘুমিয়ে যায়। তো আবার তুমি কাঁদছো কেন? কই কাঁদছি, বাতাসে এমন মনে হচ্ছে। সরেন, ঘরে যাব। ফারদিন মুচকি হেসে বলে উঠল, সত্যিটা বলো, আমি কথা লুকোনো পছন্দ করি না। সুমাইয়া কিছু না বলে ফারদিনের হাত মাথা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতেই ফারদিন একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো রুমে যাই। সুমাইয়াও সম্মতি জানাতেই ফারদিন কোলে তুলে নেয় সুমাইয়াকে। সুমাইয়া হতবম্ব হয়ে যায়, জাপটে ধরে ঘুমন্ত এলিনাকে। ফারদিন বিছানায় এনে লাফিয়ে দেয় সুমাইয়াকে, তারপর এলিনাকে খাটের একপাশে শুইয়ে দেয়। তারপর সুমাইয়াকে বলে, কেন কান্না করছো? না। তাহলে শুরু করা যাক। কি শুরু করবেন? ওই যে কালকের মতো কান্নার সিনারি, বলেই হেসে উঠল ফারদিন। সুমাইয়া লজ্জায় লাল নীল হয়ে যায়, কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। কি লজ্জাটাই না দিল লোকটা। ইস, সুমাইয়ার লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সুমাইয়া এক এক করে মনে পড়তে থাকলো কাল রাতের সব ঘটনা। সুমাইয়া আবার কল্পনায় ডুব দিল, ভাবতে লাগলো সেই ঘটনাগুলো। এলিনাও অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। ফারদিন সুমাইয়াকে বলল, তুমি বসো, আমি আসছি। বলে ফারদিন দরজা খুলি বাইরে চলে যায়। সুমাইয়ার গ্রামে একটা বান্ধবী ছিল, যাকে বলে গলায় গলায় ভাব। ওর নাম তাসনিয়া, আর 1 বছর আগে ওর বিয়ে হয়েছে। সেজন্য সুমাইয়ার সাথে অনেক কিছু শেয়ার করেছিল। সে তো সুমাইয়া অনেক কিছুরই ধারণা রেখেছে। সুমাইয়ার অল্প স্বল্প ভয়ও হয়েছে। এই তো ফারদিন যখন বাইরে ছিল, তখন একজন কাজের মহিলা এসে বলে গেল, আজ স্বামী যা বলবে তা সব শুনতে, কথা বেশি না বলতে। সুমাইয়ার ভাবনার মাঝে ফারদিন এসে দরজা লাগিয়ে দিল ঠক করে। তারপর এলো সুমাইয়ার সামনে দাঁড়িয়ে, একটা শপিং ব্যাগ সুমাইয়ার হাতে দিয়ে বলল, এটা বাসর রাতের গিফট, দেখো তো পছন্দ হয় কিনা। সুমাইয়া শুধু হাঁ করে তাকিয়ে আছে। ফারদিন আঙুল দিয়ে তুড়ি দিয়ে সুমাইয়ার ধ্যান ফিরিয়ে বলল, এই যে ভাবনার রানী, আমি ফ্রেশ হয়ে আসি, পছন্দ হলে জিনিসগুলো পরো। বলে ফারদিন টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুমাইয়া কিছুটা লজ্জা পেয়ে গেল, কারণ আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি, আর এভাবেও লজ্জা দেয়নি। সুমাইয়া ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে শপিং ব্যাগটা খুলল। ব্যাগের ভিতর 3টে বক্স। সুমাইয়া এক এক করে সব বক্স খুলল। একটাই সোনার কানের দুল, আর একটাই সোনার একজোড়া বালা, আর একটাই বক্স মেকআপের সামগ্রী। সুমাইয়া কিছুটা অবাক হলো যে ফারদিন এত জিনিস চিনল কি করে। তারপর ভাবল, তার তো আগেও স্ত্রী ছিল, এলিনার আসল আম্মু, তাই হয়তো চেনে। সুমাইয়া চোখে হালকা কাজল দিল, সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, আর কিচ্ছু দিল না। তার মতে মানুষ কি রাতে সাজে? রাতের সাজে কাকে দেখাবে? প্রায় 15 মিনিট পর লম্বা নিঃশ্বাস নিয়ে বেরুলো ফারদিন। সুমাইয়া খেয়াল করল ভেজা চুলগুলো থেকে এখনও টুপটুপ করে পানি পড়ছে। গায়ে তার ইয়াস কালারের একটা শার্ট আর একটা 4 কোয়ার্টারের ব্ল্যাক ট্রাউজার। গলার দিকে কয়েকটা বোতাম খোলা থাকায় ফারদিনের লোমশ বুকের কিছুটা অংশ দৃশ্যমান। শার্টের হাতা ফোল্ড করে কনুই পর্যন্ত গুটানো। টাওয়েলটা গলায় ঝুলিয়ে চুল মুছছে। সুমাইয়া মুগ্ধ হয়ে গেল ফারদিনকে দেখে। ফারদিন টাওয়েলটা বারান্দায় দিয়ে এসে সুমাইয়ার দিকে চাইল। ফারদিনের চোখ জোড়া আটকে গেছে সুমাইয়ার মুখে। ইস, কি মায়া! ফারদিনের খুব ইচ্ছে করছে মেয়েটাকে নিজের করে পাওয়ার। ইচ্ছে করবে না কেন? মেয়েটা যে মারাত্মক সুন্দরী। সুন্দর টানা টানা চোখ, হালকা গোলাপি চিকন ঠোঁট জোড়া, দুধে আলতা গায়ের রং, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সুমাইয়াকে। গোলাপি ফ্রকটাতে ফারদিনকে অবাক করে দিয়ে সুমাইয়া বলে উঠল, আপনি আমার দিকে এভাবে কি দেখছেন? ফারদিন শুকনো ঢোক গিলে বলল, কই কিছু না তো। তাহলে এভাবে তাকিয়েছিলেন যে? সুমাইয়া ভুরু কুঁচকে জিজ্ঞেস করল। ফারদিন প্রসঙ্গ বদলাতে উঠে বলল, তুমি চুড়ি পরনি কেন? আসো পরিয়ে দিই। সুমাইয়া বেশ বুঝল ফারদিন কথা লুকানোর জন্য চেষ্টা করছে, তাই কিছু বলল না। ফারদিন আবার বলল, কই দাও পরিয়ে দিই। বলে ফারদিন ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। সুমাইয়ার দিকে তাকাতেই সুমাইয়া বলে উঠল, চুড়ি পরলে বাবুর গায়ে লাগবে। আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুড়ি পরে না, আর আমিও চাই না বাবুর কোথাও ব্যথা লাগুক। সুমাইয়ার কথা শুনে ফারদিন একটু অবাক হলো, সাথে খুশিতে তার মন ভরে গেল। কেননা এই ছোট্ট মেয়েটা তার এলিনার কথা ভাবছে। বিয়ে হয়েছে 6 ঘন্টাও হয়নি, তার আগে থেকেই। সুমাইয়া উঠে দাঁড়িয়ে ফারদিনের সামনে থেকে সরে যেতে চাইল। তখনই ফারদিন সুমাইয়ার হাত ধরলে সুমাইয়া চমকে উঠল। ফারদিন সুমাইয়াকে জিজ্ঞেস করল, আমি তোমার কি হই?
সুমাইয়া কাপা কাপা কণ্ঠে উত্তর দিল, আপনি তো আমার স্বামী। ফারদিনের স্পর্শে সুমাইয়ার সমস্ত শরীর কাঁপছে। ফারদিন আবার জিজ্ঞেস করল, এলিনা তোমার কি হয়? সুমাইয়া একটু বিব্রত বোধ করল। সে কি উত্তর দেবে ভেবে পেল না। ঠিক তখনই ফারদিন সুমাইয়ার কাঁধে হাত দিল। সুমাইয়ার সারা শরীর বিদ্যুৎ কেঁপে উঠল। তারপর ফারদিন বলল, নিজের না ভাবলেও মেয়ে ভেব। ও এখনো ছোট। আমি জানি তুমি অনেক বোঝো। মেয়েটা আমার মা হারা। তুমিও সেই মা হয়ে থেকো। আমার আর কিছু চাই না। তুমি ওকে কখনো বুঝতে দিও না ওর মা নেই। তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। শুধু এই কথাটা মাথায় রেখো। সুমাইয়া মিহি কণ্ঠে বলল, আমি নিজের মেয়ের মতোই ওকে বড় করব। ফারদিন কথাটা শুনতে পেয়ে মুচকি হাসল। ফারদিন সুমাইয়াকে বলল, যাও, সব গুছিয়ে শুয়ে পড়ো। আমি বারান্দায় যাচ্ছি। সুমাইয়া কিছু না বলে ড্রেসিং টেবিলের ওপর থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতেই ফারদিন সুমাইয়ার চালচলন খুব মনোযোগ দিয়ে দেখে নিল। না, ফারদিন আর পারছে না। নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। নিজের বিবেক যতই বোঝাক যে মেয়েটা বাচ্চা, কিন্তু মন তো অবাধ্য। ফারদিনের মাথায় নেশা চলে গেল। এ কোনো খারাপ নেশা না। এ হলো নিজের বিবাহিত পবিত্র স্ত্রীকে কাছে পাওয়ার নেশা। সুমাইয়া ড্রেসিং টেবিলের কাছে গিয়ে পিছনে ফিরতে যাবে, এমন সময় ফারদিন তার হাত ধরে টেনে নিল। সুমাইয়ার হাত থেকে প্রায় এলিনা পড়ে যাবে, কিন্তু অভিজ্ঞতার কারণে সুমাইয়া তখনও এলিনাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ফারদিন এলিনাকে সুমাইয়ার কোল থেকে তুলে নিয়ে খাটের একপাশে শুইয়ে দিল। তারপর সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, আজ রাতটা তুমি শুধু আমার। সুমাইয়ার মুখ লাল হয়ে গেল। সে কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না। ফারদিন সুমাইয়ার গালে হাত বুলিয়ে বলল, জানো, তুমি যখন প্রথম আমার সামনে দাঁড়িয়েছিলে তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম তুমি সাধারণ মেয়ে নও। তোমার মধ্যে একটা জাদু আছে। সুমাইয়া চোখ নামিয়ে ফেলল। তার বুকের ভেতরটা দ্রুত দ্রুত কাঁপছে। ফারদিন তার চিবুক ধরে উপরে তুলল। সুমাইয়ার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ভয় পাও? সুমাইয়া মাথা নাড়ল। না, মানে একটু, আসলে আমি। ফারদিন হাসল। তার হাসি দেখে সুমাইয়ার ভয় কিছুটা কমল। ফারদিন বলল, তুমি এখনো বাচ্চা, আমি জানি, কিন্তু আমি তোমাকে কখনো কষ্ট দেব না, প্রতিজ্ঞা। সুমাইয়া চোখ তুলে ফারদিনের দিকে তাকালো। তার চোখে সত্যি সত্যি এক ধরনের মায়া দেখতে পেল সুমাইয়া। ফারদিন বলল, চলো ঘুমাই, কাল অনেক কাজ আছে। সুমাইয়া কিছু বলার আগেই ফারদিন লাইট বন্ধ করে দিল। ঘর অন্ধকার হয়ে গেল। শুধু জানালার পাশ দিয়ে চাঁদের আলো এসে পড়ছে। ফারদিন খাটের একপাশে শুয়ে পড়ল। সুমাইয়া অন্য পাশে এলিনাকে জড়িয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসছে না। তার মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ফারদিন বলল, ঘুমাচ্ছ না? সুমাইয়া চমকে উঠল। আপনি কি করে জানলেন? তোমার নিঃশ্বাসের শব্দে বোঝা যায়। কেন, ঘুম আসছে না? সুমাইয়া একটু থেমে বলল, আমি এলিনার মায়ের কথা ভাবছি। ফারদিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, সময় হলে বলবো। এখন শুধু এতটুকু জানো, ওর মা আর নেই। সুমাইয়া সাহস করে জিজ্ঞেস করল, কিভাবে মারা গেছেন? ফারদিনের গলার স্বর বদলে গেল। সে বলল, আমি বললাম না সময় হলে বলবো, এখন ঘুমাও। সুমাইয়া আর প্রশ্ন করল না, কিন্তু তার মন জুড়ে শুধু ভাবনা। রাত প্রায় 3টে বাজে। হঠাৎ এলিনা কেঁদে উঠল। সুমাইয়া তড়িঘড়ি করে উঠে ফিডারটা নিয়ে এলিনাকে দুধ খাওয়াতে লাগল। ফারদিন লাইট জ্বালিয়ে দিয়ে বলল, তুমি ক্লান্ত দেখাচ্ছ, আমি দিই। সুমাইয়া বলল, না, আমি দেব, আপনি ঘুমান। ফারদিন সুমাইয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, তুমি খুব ভালো মা হবে। সুমাইয়ার চোখে জল চলে আসলো। সে চোখের পানি মুছে ফেলল। এলিনা দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। সুমাইয়াও চোখ বন্ধ করল। সকালে ঘুম ভাঙল 7টায়। সুমাইয়া চোখ খুলে দেখে ফারদিন ড্রেসিং করে দাঁড়িয়ে আছে। কালো জিন্সের সাথে সাদা টি শার্ট, হাতে ঘড়ি। দেখতে অসাধারণ লাগছে। ফারদিন বলল, তুমি তৈরি হও, নিচে নাস্তা রেডি, আমি এলিনাকে নিয়ে যাচ্ছি। সুমাইয়া বলল, আমি ওকে রেডি করে দিচ্ছি। ফারদিন মাথা নেড়ে বলল, না, তুমি নিজে তৈরি হও, আমি দেখছি তুমি গতকাল কিছু খাওনি, আজ সকালে ঠিকমতো খেতে হবে। সুমাইয়া কিছু বলতে চাইলেও ফারদিন এলিনাকে কোলে নিয়ে নিচে চলে গেল। সুমাইয়া দ্রুত ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল।
আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে মনে ভাবল 14 বছরে বিয়ে, এটা কি সত্যি নাকি স্বপ্ন? নিচে নেমে দেখে ডাইনিং টেবিলে নানা রকমের খাবার সাজানো। ফারদিন এলিনাকে কোলে নিয়ে সোফায় বসে আছে। সুমাইয়া খেতে বসল। ফারদিন বলল, আজকে আমি অফিসে যাব, তুমি বাড়িতে থাকবে, এলিনার দেখাশোনা করবে। করিমের বউ তো আছেই, সাহায্য নেবে। সুমাইয়া মাথা নাড়ল। তারপর প্রশ্ন করল, আপনি কখন ফিরবেন? ফারদিন বলল, সন্ধ্যার মধ্যে, তুমি কোনো সমস্যা হলে ফোন করো। বলে ফারদিন একটি নতুন মোবাইল সুমাইয়ার দিকে এগিয়ে দিল। এতে আমার নাম্বার সেভ করা আছে। সুমাইয়া মোবাইলটা হাতে নিয়ে অবাক দৃষ্টিতে তাকালো। ফারদিন বলল, কোনো চিন্তা করো না, তুমি এখন এই বাড়ির মালকিন। ফারদিন চলে যাওয়ার পর সুমাইয়া এলিনাকে কোলে নিয়ে বাড়ির বারান্দায় দাঁড়ালো। চারপাশের সবুজ প্রকৃতি দেখে তার মন জুড়িয়ে গেল, কিন্তু মনের ভেতরে এক অশান্তি কাজ করছিল। তার আসল বাবা মা কে? তারা কোথায়? হঠাৎ করিমের বউ মরিয়ম এসে বলল, বৌমা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। সুমাইয়া হাসল। মরিয়মের বয়স প্রায় ৪৫। তার গায়ে হিন্দি সিরিয়াল দেখার অভ্যেস। সে সারাক্ষণ সিরিয়াল নিয়ে কথা বলে। সুমাইয়ার গ্রামের মেয়ে, খুব ভালো মানুষ। দুপুরে এলিনাকে ঘুম পাড়িয়ে সুমাইয়া বাড়ির চারপাশ ঘুরে দেখল। দোতলায় ফারদিনের রুম ছাড়াও আরও 2টো রুম আছে। একটি রুমে ঝুঁকতেই দেখে পুরনো ছবি। একটি ছবিতে ফারদিনের সাথে এক সুন্দরী মহিলা, গায়ে সাদা শাড়ি, চেহারা খুব মায়াবী। সুমাইয়া ভাবল, এটাই কি এলিনার মা? ঠিক তখনই পেছন থেকে মরিয়মের কণ্ঠ শুনতে পেল। ওনার নাম জেসমিন, ফারদিন সাহেবের প্রথম স্ত্রী। সুমাইয়া চমকে ঘুরে দাঁড়াল। মরিয়ম বলল, দুর্ঘটনায় মারা যান, এলিনা মাত্র 1 দিনের ছিল। সুমাইয়ার চোখে জল চলে আসলো। মরিয়ম বলল, ফারদিন সাহেব ওনার মৃত্যুর পর থেকে অনেক একা, কাউকে ঘনিষ্ঠ করতে পারেন না। আপনাকে দেখে অনেক ভালো লাগছে বৌমা, আপনি ওনার জীবনটায় আবার রং ফিরিয়ে আনবেন। সুমাইয়া কিছু বলল না, সে ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর এলিনার রুমে ফিরে এলো। সন্ধ্যায় ফারদিন ফিরল, হাতে ব্যাগ। সুমাইয়ার জন্য নতুন জামা এনেছে। সুমাইয়া খুশি হলো। ফারদিন বলল, কালকে তোমার স্কুলের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি পড়াশোনা করবে। সুমাইয়া অবাক হয়ে বলল, আমি স্কুলে যাব? ফারদিন বলল, অবশ্যই, আমি তোমাকে চুক্তির জন্য এনেছি, দাসী বানাতে নই। তুমি লেখাপড়া করবে, বড় হবে, আমি তোমার পাশে আছি। সুমাইয়ার বুকটা ভরে গেল। আজ অনেক দিন পর কেউ তার পাশে আছে বলে মনে হলো। রাতে খাওয়ার পর ফারদিন সুমাইয়াকে ডাকল। বলল, আজ তোমাকে একটা কথা বলতে চাই। সুমাইয়া এগিয়ে গেল। ফারদিন বলল, আমি জানি তুমি ছোট, কিন্তু এই 4 বছর তোমাকে আমার মেয়ের মা হয়ে থাকতে হবে। শুধু মা নয়, একজন বউয়ের মতো। আমি তোমাকে কোনো জোর করব না, তুমি যেদিন প্রস্তুত হবে সেদিন। সুমাইয়ার দিকে তাকিয়ে থামল। সুমাইয়া বুঝতে পারল ফারদিন কি বলতে চাচ্ছে। সে মাথা নিচু করে ফেলল। ফারদিন বলল, তুমি এখনো বাচ্চা, আমি অপেক্ষা করতে পারি, শুধু আমার মেয়েটাকে ভালো রাখো। সুমাইয়া চোখ তুলে ফারদিনের দিকে তাকালো। তারপর বলল, আমি প্রতিজ্ঞা করছি, এলিনাকে কখনো কষ্ট দেব না। ফারদিন হাসল। তারপর বলল, চলো ঘুমাই, কাল অনেক কাজ। সেই রাতে সুমাইয়া প্রথমবারের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল, কিন্তু মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যি সত্যি এলিনার মা হতে পারবে? আর তার আসল বাবা মা কি তাকে খুঁজছে? রাত তখন 12টা। হঠাৎ ফারদিনের ফোন বেজে উঠল। ফারদিন ফোন রিসিভ করে হঠাৎ বিছানা থেকে উঠে বসল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুমাইয়া ঘুম ভেঙে দেখল ফারদিন দ্রুত কাপড় বদলাচ্ছে। সুমাইয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? ফারদিন বলল, অফিসে বড় সমস্যা, যেতে হবে। সুমাইয়া বলল, এই রাতে? ফারদিন সুমাইয়ার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি চিন্তা করো না, সকালের মধ্যে ফিরব, এলিনার দেখাশোনা করো। বলেই ফারদিন দ্রুত বেরিয়ে গেল। সুমাইয়া উঠে দরজা পর্যন্ত এলো। বাইরে অন্ধকার, বৃষ্টি শুরু হয়েছে। সুমাইয়ার মন খারাপ হয়ে গেল। সে ফিরে এসে এলিনার পাশে শুয়ে পড়ল। এলিনা কখনো ঘুমাচ্ছে। সুমাইয়া চাঁদের আলোয় এলিনার মুখের দিকে তাকিয়ে রইল। ছোট্ট মুখখানা, ফারদিনের মতো। হঠাৎ বাইরে গেটের আওয়াজ পেল সুমাইয়া। ভাবল ফারদিন ফিরে এসেছে, কিন্তু দরজা খুলে দেখে একজন অচেনা লোক দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। সুমাইয়া জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি বলল, আমি নজরুল ইসলামের লোক, আপনার মামা আপনাকে নিয়ে যেতে বলেছেন। সুমাইয়া হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল ব্যাপারটা ভালো নয়। দ্রুত দরজা বন্ধ করে দিল।
লোকটি দরজা ঠেলে ভেতরে ঢুকতে চাইলে সুমাইয়া জোর করে দরজা ধরে ফেলল। তার হাত কাঁপছে, কিন্তু মন বলছে এদের ঢুকতে দেওয়া যাবে না। লোকটি বলল, ছোট মেয়ে, দরজা খোলো, নাজমুল সাহেব তোমাকে নিয়ে যেতে বলেছেন। তুমি এখানে কেন থাকবে? তোমার মামার বাড়ি যাও। সুমাইয়া চিৎকার করে বলল, আমি যাব না, এটা আমার বাড়ি, তোমরা চলে যাও। লোকটি আরেকটু জোরে ঠেলতে লাগল। সুমাইয়ার হাত ফসকে যাচ্ছিল। ঠিক তখন পেছন থেকে মরিয়ম এসে হাজির। সে দেখেই চিৎকার করে উঠল, কে তুমি? এ বাড়িতে ঢুকতে চাস কেন? লোকটি বলল, ওর মামা ডেকেছে, নিয়ে যাব ওকে। মরিয়াম চিৎকার করতে লাগল, করিম, করিম, দারোয়ানকে ডাকো। কিছুক্ষণের মধ্যে করিম আরও 2 কাজের লোক এসে হাজির। তারা লোকটাকে ধরে ফেলল। করিম বলল, তুই কে রে? ফারদিন সাহেবের বাড়িতে ঢুকতে চাস? লোকটি ভয় পেয়ে গেল। সে বলল, আমি শুধু মামার কথা মতো এসেছি, কিছু বললে মামা মারবেন। সুমাইয়া তখন ঘরের ভিতর চলে গেছে। সে এলিনাকে কোলে নিয়ে কাঁপছে। মরিয়ম ভিতরে এসে বলল, বৌমা, ভয় পাবেন না, আমি এখানেই আছি। ফারদিন সাহেব আসবেন সকালে, ততক্ষণ কিছু হবে না। সুমাইয়া জিজ্ঞেস করল, মামা কেন আমাকে নিয়ে যেতে চায়? মরিয়ম বলল, টাকার লোভে, তিনি আরও টাকা চান। আমি শুনেছি ফারদিন সাহেব তাকে 50 লক্ষ টাকা দিয়েছেন, এখন তিনি আরও চান। সুমাইয়া অবাক হয়ে গেল। মামা তার জন্য এত টাকা নিয়েছে, আর এখনও টাকা চায়? সুমাইয়ার মাথার ভিতর সব কিছু ঘুরপাক খেতে লাগল। সারা রাত সুমাইয়া ঘুমোয়নি। সকালের দিকে চোখ লাল হয়ে গেছে। এলিনাও অস্থির হয়ে কাঁদছে। সুমাইয়া তাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। সকাল 7টার দিকে ফারদিন ফিরল। তার চেহারায় ক্লান্তির ছাপ। অফিসের সমস্যা মিটেছে, কিন্তু এদিকের খবর শুনে সে দ্রুত চলে এসেছে। গেটে দাঁড়ানো লোকটিকে দেখে ফারদিনের রাগ চোখে মুখে ফুটে উঠল। ফারদিন করিমকে ডেকে বলল, এটা কে? করিম বলল, নজরুল ইসলামের লোক, বৌমাকে নিতে এসেছিল রাতে। ফারদিন লোকটার দিকে এগিয়ে গেল। লোকটা ভয়ে পিছু হটতে লাগল। ফারদিন বলল, তোর মালিককে বলে দিস আমার বাড়িতে কেউ ঢুকতে পারবে না, চুক্তি হয়ে গেছে। আমি তাকে টাকা দিয়েছি, এখন সে যদি কিছু চায় সরাসরি আমার সাথে কথা বলুক, ছোট মেয়েকে নিয়ে খেলতে আসুক না। লোকটা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। ফারদিন ভিতরে ঢুকল। সুমাইয়া এলিনাকে কোলে নিয়ে সোফায় বসে আছে। ফারদিনকে দেখে সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগল। ফারদিন কাছে এসে বলল, ভয় পেয়েছ? সুমাইয়া কিছু বলল না, শুধু কাঁদতে লাগল। ফারদিন সুমাইয়া আর এলিনাকে জড়িয়ে ধরে বলল, আমি আছি, তোমাদের কেউ স্পর্শ করতে পারবে না। সুমাইয়া ফারদিনের বুকে মাথা রেখে কাঁদতে লাগল। অনেক দিন পর কারো বুকে মাথা রেখেছে সে। অনেক দিন পর সে নিরাপদ বোধ করছে। ফারদিন বলল, আজ আমি বাড়িতেই থাকব, তুমি চিন্তা করো না। সুমাইয়া চোখ মুছে বলল, মামা কেন আমাকে নিয়ে যেতে চান? ফারদিন দীর্ঘশ্বাস ফেলে বলল, টাকার জন্য। আমি তাকে 50 লক্ষ টাকা দিয়েছি, এখন সে আরও চায়। তোমার ভাইয়ের অসুখের নাম করে আরও টাকা আদায় করতে চায়, কিন্তু আমি দেব না। তুমি এখন আমার কাছে নিরাপদে আছো। সুমাইয়া বলল, মামি বলতেন আমার মা মারা গেছে, কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল, তাহলে আমার আসল মা বাবা বেঁচে আছে? ফারদিন সুমাইয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি খোঁজ নিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় বের করব, তখন তুমি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে। সুমাইয়া চুপ করে রইল। ফারদিন বলল, তুমি কি চাও তোমার আসল বাবা মাকে খুঁজে পেতে? সুমাইয়া মাথা নেড়ে বলল, আমি জানি না, এত বছর ধরে ভেবেছিলাম আমার কেউ নেই, হঠাৎ করে জানলাম আমার আসল মা বাবা হয়তো বেঁচে আছেন। আমি কিভাবে তাদের কাছে যাব? তারা কি আমাকে চিনবে? ফারদিন বলল, সময় লাগবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি তোমাকে একা ছেড়ে যাব না। দুপুরে ফারদিন সুমাইয়াকে নিয়ে বাড়ির পেছনের বাগানটা ঘুরিয়ে দেখালো। সেখানে নানা রকমের ফুলের গাছ। সুমাইয়ার খুব ভালো লাগলো। ফারদিন বলল, তুমি চাইলে এখানে বসে পড়তে পারো, এলিনাও বাতাস খাবে। সুমাইয়া এলিনাকে কোলে নিয়ে বাগানের বেঞ্চিতে বসল। ফারদিন পাশে দাঁড়ালো। হঠাৎ ফারদিনের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে ফারদিনের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, কি বলছেন? সত্যি? ফোন রেখে ফারদিন সুমাইয়ার দিকে তাকালো। তার চোখে আনন্দ আর বিস্ময়ের ছাপ। সুমাইয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? ফারদিন বলল, তোমার আসল বাবা মার সন্ধান পাওয়া গেছে। সুমাইয়ার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। এলিনা তার কোলে ঘুমাচ্ছে। সুমাইয়া জিজ্ঞেস করল, তারা কোথায়? ফারদিন বলল, ঢাকায়। তোমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তুমি হারিয়ে যাওয়ার পর তারা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু পায়নি। পরে তারা চলে যান ঢাকায়। তোমার মা এখনও তোমার জন্য কাঁদেন।
সুমাইয়ার চোখ দিয়ে আবার পানি পড়তে লাগল। এত বছর ধরে ভেবেছিল তার কেউ নেই, অথচ তার বাবা মা বেঁচে আছেন, তারা তাকে খুঁজছেন। সুমাইয়া বলল, আমি তাদের দেখতে চাই। ফারদিন বলল, ঠিক আছে, কালকে আমরা ঢাকায় যাব, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার এখন বয়স কম, তুমি তাদের কাছে ফিরে যেতে চাইলে আমি আপত্তি করব না, কিন্তু এলিনাকে একা ফেলে যেও না, সে তোমাকে মায়ের মতো ভালোবেসে ফেলেছে। সুমাইয়া এলিনার দিকে তাকালো, ছোট্ট মুখখানা, ঘুমের মধ্যে হাসছে। সুমাইয়ার বোন কেমন করছিল, সে বলল, আমি এলিনাকে ছেড়ে যাব না। ফারদিন হাসল, তারপর বলল, চলো ভিতরে যাই, রাতে বৃষ্টি আসতে পারে। রাতে খাওয়ার পর ফারদিন সুমাইয়াকে ডেকে নিয়ে গেল ছাদে। আকাশে তারা ঝিকমিক করছে। ফারদিন বলল, জানো, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে নিয়ে এখানে বসে তারা দেখাতেন। তিনি বলতেন, প্রতিটা মানুষের জন্য একটা করে তারা থাকে, তুমি যদি আকাশের দিকে তাকিয়ে থাকো তাহলে দেখতে পাবে তোমার তারাটা সবচেয়ে বেশি ঝিকমিক করে। সুমাইয়া আকাশের দিকে তাকালো, তার চোখে তারা আর চাঁদ। ফারদিন বলল, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, ছোটবেলায় বাবা মা হারিয়েছ, মামার বাড়িতে নির্যাতন সহ্য করেছ, কিন্তু এখন থেকে তুমি একা নও, আমি আছি, এলিনা আছে। সুমাইয়া ফারদিনের দিকে তাকালো, তার চোখ জল করছে। সে বলল, আপনি কেন এত ভালো আমার সাথে? ফারদিন হাসল, বলল, কারণ তুমি আমার মেয়ের মা, আর আমি চাই আমার মেয়ের মা সুখী হোক। সুমাইয়া চুপ করে রইল। ফারদিন তার হাত ধরে বলল, তুমি যদি চাও আমি তোমার আসল বাবা মার সাথে দেখা করিয়ে দেব, কিন্তু তুমি যেই সিদ্ধান্ত নাও না কেন আমি তোমার পাশে থাকব। সুমাইয়া মাথা নাড়ল, তারপর বলল, আমি তাদের দেখতে চাই, কিন্তু ফিরে যেতে চাই না। ফারদিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? সুমাইয়া বলল, কারণ এখানে আমার একটা নতুন জীবন শুরু হয়েছে। এলিনা আমাকে মা ডাকে না ঠিক, কিন্তু আমি ওকে মেয়ের মতো ভালোবাসি। আর আপনি আমাকে সম্মান দিয়েছেন, মামার বাড়িতে কেউ আমাকে কখনো সম্মান দেয়নি। সুমাইয়াকে ফারদিন জড়িয়ে ধরল, তার চোখেও জল চলে এসেছিল। পরদিন সকালে ফারদিন আর সুমাইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এলিনাকে নিয়ে যাওয়া হলো না, মরিয়ম দেখাশোনা করবে বলে রাজি হলো। গাড়িতে বসে সুমাইয়ার মন অস্থির হয়ে উঠছিল। এত বছর পর সে তার আসল বাবা মাকে দেখতে যাচ্ছে। তাদের চেহারা কেমন, তারা কি তাকে চিনতে পারবে? গাড়ি ঢাকায় ঢুকতেই সুমাইয়ার বুক দূর করছে। ফারদিন তার হাত ধরে বলল, ভয় পেও না, আমি আছি। গাড়ি একটা বাড়ির সামনে গিয়ে থামল। বাড়িটা বড় কিন্তু পুরনো। গেটে দাঁড়িয়ে একজন বুড়ো দারোয়ান। ফারদিন জানালা নামিয়ে বলল, আমরা মিজানুর রহমান সাহেবের সাথে দেখা করতে এসেছি। দারোয়ান ভিতরে গিয়ে খবর দিল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক মহিলা দৌড়ে বেরিয়ে এলেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি সুমাইয়ার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। সুমাইয়া বুঝতে পারল এটাই তার মা। তার মা তাকে দেখে কাঁদছে, অথচ সুমাইয়ার চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ল না। সে কেন কাঁদছে না? তার মনের ভেতর কি যেন একটা বাঁধ সৃষ্টি হলো। মহিলাটি এগিয়ে এসে সুমাইয়াকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার মেয়ে, আমার সোনামণি, তোকে পেয়ে আমি বাঁচলাম। সুমাইয়া তখনও নীরব, তার মুখে কোনো আবেগ নেই। ফারদিন অবাক হয়ে দেখছে। মহিলাটি বললেন, ভিতরে এসো, তোমার বাবা ভিতরে আছে। ভিতরে গিয়ে দেখলেন একজন মানুষ হুইল চেয়ারে বসে আছেন। তার বয়স অনেক, চেহারা শুকিয়ে গেছে। সুমাইয়ার বাবা মিজানুর রহমান। তিনি সুমাইয়াকে দেখে হাত বাড়ালেন, বললেন, আয় বাছা আয়, তোকে কতদিন ধরে খুঁজছি। সুমাইয়া এগিয়ে গেল, বাবার হাত ধরে ফেলল, তারপর চোখের পানি ধরে রাখতে পারল না। সে কাঁদতে লাগল, বাবাও কাঁদছেন, মাও কাঁদছেন। ফারদিন দরজার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। কিছুক্ষণ পর সবাই শান্ত হলো। সুমাইয়ার মা বললেন, আমরা যখন তোকে হারিয়ে ফেলি তখন আমাদের কোনো আশা ছিল না। অনেক খুঁজেছি, পুলিশে দিয়েছি, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি, কিন্তু তোর কোনো সন্ধান পাইনি। পরে আমরা ঢাকায় চলে আসি। তোর বাবার চাকরি চলে গেল, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, এখন হুইল চেয়ারে। সুমাইয়া শুনে আরও কষ্ট পেল। সে বলল, মামা মামি আমাকে মেলায় পেয়েছিল, তারা আমাকে বড় করেছে, কিন্তু তারা আসল কথা লুকিয়ে রেখেছিল। সুমাইয়ার বাবা বললেন, কি এই মামা মামি? আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। ফারদিন তখন এগিয়ে এসে বলল, আমি ফারদিন চৌধুরী, সুমাইয়া এখন আমার বাড়িতে আছে, আমি তার খোঁজ নিচ্ছি। নজরুল ইসলাম ওর মামা, তিনি সুমাইয়াকে 50 লক্ষ টাকায় আমার কাছে বিক্রি করে দিয়েছেন। সুমাইয়ার বাবা মা হতবাক হয়ে গেলেন। মা বললেন, কি বলছেন? ওকে বিক্রি করে দিয়েছে? এটা কি অন্যায়? ফারদিন বলল, আমি সুমাইয়াকে বিয়ে করেছি 4 বছরের চুক্তিতে, কিন্তু আমি তাকে কখনো কষ্ট দিইনি। সে এখন আমার মেয়ের মা।
সুমাইয়ার বাবা রেগে গিয়ে বললেন, ওর বয়স মাত্র 14, কিভাবে বিয়ে করলেন? এটা তো আইনগত অপরাধ। ফারদিন শান্তভাবে বললেন, আমি জানি, কিন্তু আমি ওকে বাঁচানোর জন্যই এই বিয়ে দিয়েছি। নজরুল ইসলাম ওকে নিয়ে যেতে চাইলে আমি বাধা দিয়েছি। এখন সুমাইয়া যদি আপনার কাছে ফিরে যেতে চায়, আমি রাজি আছি। সবাই সুমাইয়ার দিকে তাকালো। সুমাইয়া মাথা নিচু করে ফেলল। তার ভেতরে দ্বিধা কাজ করছে। একদিকে তার আসল বাবা মা, অন্যদিকে ফারদিন আর এলিনা। সে কার সাথে থাকবে? সুমাইয়া চোখ তুলে বলল, আমি এখনই সিদ্ধান্ত নিতে পারছি না, আমাকে সময় দিন। সুমাইয়ার মা কাঁদতে লাগলেন। বললেন, আমরা এত বছর অপেক্ষা করেছি, আরও কিছুদিন অপেক্ষা করতে পারি। ফারদিন সুমাইয়ার বাবা মার সাথে কথা বলে কিছু সময় নিয়ে ঢাকা থেকে ফিরে এলো। গাড়িতে ফেরার পথে সুমাইয়া একদম চুপ। ফারদিন জিজ্ঞেস করল, কি ভাবছ? সুমাইয়া বলল, আমি বুঝতে পারছি না আমার উচিত কি। তারা আমার আসল বাবা মা, আমি তাদের কাছে ফিরে যেতে চাই, কিন্তু এলিনা, ওকে ছেড়ে কিভাবে যাব? ফারদিন বলল, তুমি চাইলে এলিনাকে নিয়ে যেতে পারো, সে এখনও ছোট, ওর জন্য তুমিই সব। সুমাইয়া অবাক হয়ে ফারদিনের দিকে তাকালো, বলল, আপনি এলিনাকে ছেড়ে দেবেন? ফারদিনের চোখে জল। সে বলল, আমি চাই না আমার মেয়ে দূরে যাক, কিন্তু তুমি যদি না থাকো, ওকে সামলানো আমার জন্য কঠিন হবে। তবুও তুমি খুশি থাকলে আমি রাজি। সুমাইয়া ফারদিনের হাত ধরে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এলিনার কাছেই থাকব, কিন্তু আমার বাবা মাকেও দেখতে যাব সময় সময়। ফারদিনের মুখে হাসি ফুটল। সে বলল, সেটাই ঠিক সিদ্ধান্ত, আমি তোমাকে নিয়ে যাব ওখানে যখনই তুমি চাইবে। বাড়ি ফিরে এলিনা সুমাইয়াকে দেখে হাসল, তার ছোট্ট হাত দুটো ছড়িয়ে দিল। সুমাইয়া তাকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরল। তারপর বলল, আমি তোমাকে ছেড়ে যাব না মা, কখনো না। এলিনা যেন কথাটা বুঝতে পেরে আবার হাসল। ফারদিন পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চোখ মুছল। তারপর বলল, আজ থেকে তোমরা আমার পরিবার, আমি তোমাদের ভালোবাসব সব সময়। রাতে সুমাইয়া ফারদিনের পাশে বসেছিল। ফারদিন বলল, তুমি কি কখনো ভেবেছিলে এত কম বয়সে বিয়ে হবে, এত বড় দায়িত্ব? সুমাইয়া হাসল, বলল, না, কিন্তু ভাগ্য আমাকে এখানে এনেছে। আমি নিজের ভাগ্যকে দোষ দিই না, কারণ আমি এখানে সত্যিকারের ভালোবাসা পেয়েছি। ফারদিন সুমাইয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি খুব সাহসী মেয়ে, আমি গর্বিত তোমার ওপর। সুমাইয়া বলল, ধন্যবাদ সব কিছুর জন্য। তারা দুজন চুপ করে বসে রইল, তারার দিকে তাকিয়ে। ফারদিনের বলা কথাটা সত্যি, প্রতিটা মানুষের জন্য একটা করে তারা আছে, আর সুমাইয়ার তারাটা এখন সবচেয়ে বেশি ঝিকমিক করছে। পরদিন সকালে সুমাইয়া ঘুম থেকে উঠে দেখে ফারদিন তার পাশে বসে আছে, চোখে মুখে বিষণ্ণতা। সুমাইয়া জিজ্ঞেস করল, কি হয়েছে, আপনি এত সকালে কেন বসে আছেন? ফারদিন দীর্ঘশ্বাস ফেলে বলল, গভীর রাতে নজরুল ইসলাম ফোন করেছিল। সে বলেছে সে তাকে ফেরত না দিলে সে পুলিশে মামলা করবে। সুমাইয়া হতবাক হয়ে গেল, বলল, মামলা? কি মামলা? ফারদিন বলল, সে বলছে আমি জোর করে তোমাকে অপহরণ করেছি আর বিয়ে জালিয়াতি করে করিয়েছি। সুমাইয়া বলল, এটা মিথ্যে, সে নিজেই তো আমাকে বিক্রি করেছে। ফারদিন বলল, জানি, কিন্তু প্রমাণ করতে হবে। চুক্তিপত্র আছে, কিন্তু চুক্তিপত্রে লেখা আছে 4 বছরের জন্য মা হওয়ার, বিয়ের কথা নেই। বিয়েটা তো আমি পরে করিয়েছি। সুমাইয়া ভয় পেয়ে গেল। সে বলল, তাহলে এখন কি হবে? ফারদিন সুমাইয়ার হাত ধরে বলল, তুমি ভয় পেও না, আমার উকিল আছেন, তিনি সব দেখবেন। ততক্ষণ তুমি চুপ করে থাকো, কারো সাথে কিছু বলো না। সুমাইয়া মাথা নাড়ল, কিন্তু তার মন শান্ত হচ্ছে না। সকাল 10টায় ফারদিনের উকিল আসলেন। তার নাম ব্যারিস্টার রফিকুল ইসলাম, বয়স 50-এর কাছাকাছি, খুব অভিজ্ঞ লোক। তিনি সব শুনে বললেন, এটা জটিল কেস, কারণ সুমাইয়ার বয়স কম, বিয়েটা আইনগতভাবে বৈধ কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে নজরুল ইসলাম টাকা নিয়ে মেয়ে বিক্রি করেছে, এটা বড় অপরাধ, আমরা পাল্টা মামলা করতে পারি। ফারদিন বলল, তাহলে এখন কি করা উচিত? ব্যারিস্টার রফিকুল বললেন, প্রথমে সুমাইয়ার বাবা মার সাথে যোগাযোগ করুন, তারাই আসল উত্তরাধিকারী। তারা যদি সাক্ষ্য দেয় যে নজরুল ইসলাম তাদের মেয়ে অপহরণ করেছিল, তাহলে কেস জিততে পারব। ফারদিন বলল, গতকালই আমরা তাদের সাথে দেখা করেছি।
ব্যারিস্টার রফিকুল বললেন, তাহলে দেরি না করে তাদের নিয়ে আসুন। এদিকে আমি নজরুল ইসলামের বিরুদ্ধে থানায় জিডি করিয়ে দিচ্ছি। সবকিছু ঠিক হয়ে গেলে ব্যারিস্টার চলে গেলেন। ফারদিন সুমাইয়াকে বলল, তুমি তৈরি হও, আমরা আবার ঢাকায় যাব। এবার তোমার বাবা মাকে নিয়ে আসবো এখানে। সুমাইয়া বলল, তারা কি আসতে রাজি হবে? ফারদিন বলল, তাদের রাজি করানো আমার কাজ, তুমি শুধু এলিনাকে সামলাও। দুপুরে ফারদিন আর সুমাইয়া আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এবার এলিনাকেও নিয়ে গেল, কারণ মরিয়ম অসুস্থ হয়ে পড়েছে। গাড়িতে এলিনা খুব চঞ্চল, সুমাইয়াকে জড়িয়ে ধরে আছে। ফারদিন সেদিকে তাকিয়ে হাসল, বলল, ও তোমাকে খুব ভালোবাসে। সুমাইয়া বলল, আমি ওকে ভালোবাসি। গাড়ি যখন সুমাইয়ার বাবার বাড়ির সামনে গিয়ে থামল, তখন বৃষ্টি শুরু হয়েছে। ফারদিন ছাতা নিয়ে সুমাইয়া আর এলিনাকে নিয়ে ভিতরে গেল। সুমাইয়ার মা দরজায় দাঁড়িয়ে। সুমাইয়াকে দেখে তার চোখে জল, কিন্তু এলিনাকে দেখে একটু থমকে গেলেন। জিজ্ঞেস করলেন, এই বাচ্চাটাকে? সুমাইয়া বলল, আমার মেয়ে। সুমাইয়ার মা হতভাগ হয়ে গেলেন, বললেন, কি বলছো? তোর বয়স মাত্র 14, কিভাবে মেয়ে হলো? ফারদিন এগিয়ে এসে বলল, ও সুমাইয়ার নিজের মেয়ে না, ও আমার মেয়ে। সুমাইয়া ওর মা হয়ে আছে। সুমাইয়ার মা কিছুটা স্বস্তি পেলেন। তারপর সবাই ভিতরে গেলেন। সুমাইয়ার বাবা হুইল চেয়ারে বসে। তিনি এলিনাকে দেখে হাসলেন, বললেন, ছোট্ট বাচ্চাটা খুব সুন্দর। ফারদিন সব খুলে বললেন, নজরুল ইসলামের হুমকি, মামলার কথা, সব। সুমাইয়ার বাবা শুনে রেগে গেলেন, বললেন, এত বড় অন্যায়! সে আমার মেয়েকে অপহরণ করেছে, বিক্রি করেছে, আর এখন উল্টো মামলা করতে চায়। আমি যাব, আমি সাক্ষ্য দেব। সুমাইয়ার মাও রাজি হলেন, কিন্তু একটি শর্তে, সুমাইয়া যেন তাদের সাথে দেখা করতে আসে সময় সময়। ফারদিন রাজি হয়ে গেলেন। সব ঠিকঠাক হয়ে গেলে সন্ধ্যায় তারা ফিরল। বাড়ি ফিরে দেখে গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে। ফারদিন গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করল, কি ব্যাপার? পুলিশ অফিসার বললেন, আপনি ফারদিন চৌধুরী? আপনার বিরুদ্ধে একটি মেয়েকে জোর করে বিয়ে করার অভিযোগ এসেছে। আমাদের আপনাকে থানায় যেতে হবে। সুমাইয়া গাড়ি থেকে নেমে এগিয়ে এলো, বলল, আমি ওর স্ত্রী, কেউ আমাকে জোর করে বিয়ে করেনি, আমি নিজে রাজি হয়ে বিয়ে করেছি। পুলিশ অফিসার বললেন, আপনার বয়স কত? সুমাইয়া বলল, 14। পুলিশ অফিসার বললেন, 14 বছরের মেয়ে আইনগতভাবে বিয়ে করতে পারে না, এটা শাস্তিযোগ্য অপরাধ। ফারদিন বলল, আমি জানি, কিন্তু পরিস্থিতি ভিন্ন। আমি আপনাদের সাথে যাচ্ছি, কিন্তু আমার মেয়ে আর স্ত্রীকে নিয়ে যাবেন না, তারা নিরাপদে থাকুক। পুলিশ অফিসার রাজি হল। ফারদিন সুমাইয়াকে বলল, তুমি বাড়িতে থাকো, করিম আর মরিয়ম আছে, আমি খুব তাড়াতাড়ি ফিরব। সুমাইয়া কাঁদতে শুরু করল। সে ফারদিনের হাত ধরে বলল, আপনি আমাকে একা ফেলে যাবেন না। ফারদিন তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি ফিরব, প্রতিজ্ঞা। ফারদিন পুলিশের সাথে চলে গেল। সুমাইয়া বাড়ির ভিতরে গিয়ে এলিনাকে কোলে নিয়ে কাঁদতে লাগল। মরিয়ম এসে সান্ত্বনা দিল, বলল, বৌমা, কাঁদবেন না, ফারদিন সাহেব ফিরে আসবেন, তিনি অনেক বড় লোক, কেউ তার কিছু করতে পারবে না। কিন্তু সুমাইয়ার মন শান্ত হচ্ছিল না। রাত 8টা, 9টা, 10টা বাজল, ফারদিন ফিরল না। 11টায় ফোন এলো। ব্যারিস্টার রফিকুল ফোন করে বললেন, ফারদিন সাহেব জামিন পেয়েছেন, কাল সকালে ছাড়া পাবেন, ততক্ষণ থানায় থাকতে হবে। সুমাইয়া রাত জেগে কাটালো। এলিনাও অস্থির হয়ে কাঁদছিল। সুমাইয়া তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু এলিনা যেন বুঝতে পারছিল তার বাবা নেই। সারা রাত কান্নাকাটি করে কাটালো। সকালে ফারদিন ফিরল, চোখে মুখে ক্লান্তি, কিন্তু সুমাইয়াকে দেখে হাসল। সুমাইয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ফারদিন বলল, আমি বলেছিলাম না ফিরব? সুমাইয়া কাঁদতে কাঁদতে বলল, আমি খুব ভয় পেয়েছিলাম। ফারদিন বলল, ভয়ের কিচ্ছু নেই, ব্যারিস্টার রফিকুল সব সামলাচ্ছেন, এখন শুধু তোমার বাবা মাকে এখানে আনতে হবে, তারাই সাক্ষ্য দেবে। কিছুক্ষণ পর ফারদিন ফ্রেশ হয়ে নিচে নামল। সুমাইয়া তাকে খাবার দিল। ফারদিন খেতে খেতে বলল, আজকে তোমার বাবা মাকে ফোন করব, তারা যেন তাড়াতাড়ি আসে। দুপুরে ফোন দিল। সুমাইয়ার বাবা রাজি হয়ে গেলেন। তিনি বললেন, কাল আমরা আসছি। পরদিন সকালে সুমাইয়ার বাবা মা এলেন। তাদের দেখে সুমাইয়ার মন ভরে গেল। মা এলিনাকে দেখে খুব আদর করলেন। এলিনাও খুশি হল। ব্যারিস্টার রফিকুল এলেন। সবাই মিলে বসে কথা বললেন। সুমাইয়ার বাবা বললেন, নজরুল ইসলামের বিরুদ্ধে আমাদেরও মামলা আছে, সে আমাদের মেয়ে অপহরণ করেছিল, আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত। ব্যারিস্টার রফিকুল বললেন, তাহলে আর দেরি নয়, আজই থানায় গিয়ে জিডি করি। সবাই মিলে থানায় গেলেন। সুমাইয়ার বাবা মা সাক্ষ্য দিলেন। পুলিশ নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা নিল।
নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। খবর পেয়ে নজরুল ইসলাম পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলল। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। নজরুল ইসলাম সব কথা স্বীকার করল। সে বলল, হ্যাঁ, আমি ওকে মেলায় পেয়েছিলাম, টাকার লোভে ফারদিনের কাছে বিক্রি করেছি, কিন্তু ফারদিনও তো ওকে বিয়ে করেছে, ওর বয়স কম। পুলিশ বলল, সেটা আলাদা মামলা, তুমি অপহরণ আর শিশু বিক্রির অপরাধে অভিযুক্ত। নজরুল ইসলামকে জেলে পাঠানো হলো। তার স্ত্রী মর্জিয়াও জড়িত ছিল, তিনিও গ্রেপ্তার হলেন। খবর পেয়ে সুমাইয়ার মন খারাপ হয়ে গেল। যদিও মামা মামি তাকে ভালোবাসেনি, তবুও তারা তাকে বড় করেছে। ফারদিন বলল, তুমি দুঃখ পেও না, তারা যা করেছে তার ফল ভোগ করছে। সুমাইয়া বলল, আমি জানি, তবুও মন খারাপ। কিছুদিন পর ফারদিনের বিরুদ্ধে করা মামলাটিও থেমে গেল, কারণ সুমাইয়ার বাবা মা আদালতে সাক্ষ্য দিলেন যে সুমাইয়া নিজে রাজি হয়ে বিয়ে করেছে, আর ফারদিন আসলে সুমাইয়াকে উদ্ধার করেছে। আদালত ফারদিনকে খালাস দিল, তবে সুমাইয়ার বয়স কম বলে বিয়েটা আপাতত বৈধ নয়, এটা বলে রাখা হলো। 18 বছর বয়স হলে আবার বিয়ে নিবন্ধন করতে হবে। ফারদিন রাজি হয়ে গেল। সে বলল, আমরা তখন আবার বিয়ে করব। সুমাইয়া তখন বড় হবে, নিজের সিদ্ধান্ত নিতে পারবে। সুমাইয়ার বাবা মা কিছুদিন এখানে থেকে গেলেন। তারা এলিনাকে খুব ভালোবাসলেন। সুমাইয়ার মা বললেন, আমার মেয়ের মেয়ে তো ও, তাই ওকে আমি নাতনি বলেই ডাকব। এলিনা ধীরে ধীরে সবার সাথে অভ্যস্ত হয়ে গেল। সুমাইয়ার মা তাকে গান শোনাতেন, গল্প বলতেন। এলিনা খুব আনন্দ পেত। একদিন ফারদিন সুমাইয়াকে নিয়ে বাগানে বসেছিল। ফারদিন বলল, তুমি কি কখনো ভেবেছিলে এতদিন পরে তোমার আসল বাবা মাকে পাবে? সুমাইয়া বলল, না, আমি ভেবেছিলাম আমার কেউ নেই, কিন্তু এখন আমি বুঝতে পারছি ভাগ্য কখনো খারাপ হয় না, সব কিছুরই একটা সময় আছে। ফারদিন বলল, তুমি খুব পরিণত মনের মেয়ে, তোমার বয়স কম কিন্তু বুদ্ধি অনেক বেশি। সুমাইয়া হাসল, বলল, আপনি আমার প্রশংসা করছেন? ফারদিন বলল, সত্যি কথা বলছি, তুমি আমার জীবনে এসে অনেক বদল এনেছ। আমি আগে একা ছিলাম, এলিনা ছিল, কিন্তু তাকে সামলানো কঠিন ছিল। তুমি এসে সব সহজ করে দিয়েছ। সুমাইয়া বলল, আমিও আগে একা ছিলাম, মামার বাড়িতে কেউ আমাকে ভালোবাসত না। এখানে এসে আমি ভালোবাসা পেয়েছি, এলিনার ভালোবাসা, আপনার ভালোবাসা। ফারদিন সুমাইয়া হাত ধরে বলল, আমি তোমাকে কখনো কষ্ট দেব না, প্রতিজ্ঞা। সুমাইয়া ফারদিনের বুকে মাথা রেখে বলল, আমিও আপনাকে কষ্ট দেব না। সেই রাতে সুমাইয়া অনেক শান্তিতে ঘুমিয়ে পড়ল। এলিনা তার পাশে, ফারদিন পাশের ঘরে। সব ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু সুমাইয়া জানত না তাদের জীবনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। কিছুদিন পর ফারদিনের অফিসে বড় সমস্যা হলো। তার সঙ্গী ব্যবসায়িক প্রতারক বেরিয়ে গেল। কোম্পানির কোটি কোটি টাকা ডুবে গেল। ফারদিনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার হুমকি এলো। ফারদিন বিষণ্ণ হয়ে পড়ল। সুমাইয়া তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? ফারদিন বলল, আমি হয়তো সব হারাবো, এই বাড়ি, টাকা পয়সা, সব। তখন তোমাকে নিয়ে কোথায় থাকব? সুমাইয়া বলল, আমি আপনার সাথে থাকব। টাকা পয়সা নয়, মানুষ বড় কথা, আমরা সংসার চালাতে পারব। ফারদিন সুমাইয়ার কথা শুনে একটু আশা পেল, কিন্তু তার মুখে ততটুকু হাসি ফুটল না। কয়েকদিন পর ব্যাংক থেকে নোটিশ এলো, ফারদিনের বাড়ি ও গাড়ি বাজেয়াপ্ত করা হবে। ফারদিন সব হারাতে বসেছে। সুমাইয়া তখন ফারদিনের পাশে দাঁড়ালো। সে বলল, আমরা হারিনি, আমরা নতুন করে শুরু করব। আমার হাতে গয়না আছে, আপনি আমাকে যে গয়না দিয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন। ফারদিন সুমাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বলল, তুমি এত ছোট হয় এত বড় মন নিয়ে এসেছো কোথা থেকে? সুমাইয়া হাসল, বলল, আমি মা, মা তো সব পারে। ফারদিন তার চোখের জল মুছল, বলল, তুমি ঠিক বলেছ, আমরা নতুন করে শুরু করব। এলিনা তখন হামাগুড়ি দিয়ে তাদের কাছে এলো। সুমাইয়াকে জড়িয়ে ধরল। ফারদিন দুজনকে জড়িয়ে ধরল। তারা জানত তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। টাকা নেই, বাড়ি নেই, কিন্তু আছে ভালোবাসা, আর ভালোবাসা থাকলে সব সম্ভব। সপ্তাহখানেক পর ব্যাংক থেকে আবার নোটিশ এলো, ফারদিনের সব সম্পত্তি নিলামে উঠবে, বাড়ি, গাড়ি, সব। ফারদিন বিষণ্ণ হয়ে পড়ল। সুমাইয়া তাকে বারবার বলল, আমরা নতুন করে শুরু করব,
কিন্তু ফারদিনের মন ভালো হচ্ছিল না। একদিন সকালে ফারদিন সুমাইয়াকে ডেকে বলল, আজ আমি কোর্টে যাব, সেখানে সব শেষ সিদ্ধান্ত হবে, তুমি এলিনা নিয়ে বাড়িতে থাকো। সুমাইয়া বলল, আমি আপনার সাথে যাব। ফারদিন বলল, না, তুমি এখানে থাকো, এলিনার যত্ন নিও। সুমাইয়া রাজি হল। ফারদিন চলে গেল। সুমাইয়া সারাটা দিন এলিনা নিয়ে ব্যস্ত থাকল। বিকালে ফারদিন ফিরল। তার মুখ দেখেই বোঝা গেল কিছু ভালো হয়নি। সুমাইয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? ফারদিন বলল, সব হারিয়েছি, বাড়ি গাড়ি সব চলে গেছে, কালকের মধ্যে এখান থেকে সরে যেতে হবে। সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়ল, কিন্তু সে নিজেকে সামলালো। বলল, তাতে কি, আমরা ছোট কোনো বাড়ি নেব, সংসার চালাবো। ফারদিন বলল, টাকা নেই, আমার কাছে এখন মাত্র কয়েক হাজার টাকা আছে। সুমাইয়া বলল, আমার গয়না আছে, সেই গয়না বিক্রি করে আমরা কিছু টাকা জোগাড় করতে পারি। ফারদিন মাথা নাড়ল, বলল, সেই গয়না তোমাকে দিয়েছিলাম ভালোবেসে, সেটা বিক্রি করতে দেব না। সুমাইয়া বলল, প্রয়োজনের সময় ভালোবাসার জিনিসও বিক্রি করতে হয়, পরে আবার কিনবেন। ফারদিন আর কিছু বলল না। পরদিন সকালে তারা বাড়ি ছেড়ে চলে গেল। সুমাইয়ার বাবা মা শুনে কেঁদেছিলেন। তারা বলেছিলেন, তোমরা আমাদের কাছে চলে আসো। কিন্তু ফারদিন রাজি হলো না। সে বলল, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তারা একটি ছোট বাড়ি ভাড়া নিল। বাড়িটা খুব ছোট, দুটো ঘর, একটা বসার জায়গা, রান্নাঘর। সুমাইয়া আগে কখনো এমন জায়গায় থাকেনি, কিন্তু সে অভিযোগ করল না। এলিনার জন্য আলাদা ঘর করে দিল। ফারদিন আর সুমাইয়া এক ঘরে থাকে। প্রথম রাতে ফারদিন বলল, তুমি কি কষ্ট পাচ্ছ? সুমাইয়া বলল, না, আমি আপনার সাথে আছি, এলিনা আছে, এটাই যথেষ্ট। ফারদিন সুমাইয়াকে জড়িয়ে ধরল। তার চোখে জল। সুমাইয়া বলল, কাঁদবেন না, আমরা সব ঠিক করে ফেলব। কয়েকদিন পর সুমাইয়া ফারদিনকে বলল, আপনি চাকরি খোঁজেন, আমি এলিনার দেখাশোনা করছি, আপনি চিন্তা করবেন না। ফারদিন চাকরি খোঁজা শুরু করল, কিন্তু তার মতো বড় ব্যবসায়ী এখন ছোট চাকরি করতে রাজি হচ্ছিল না। অনেক জায়গায় গেল, কিন্তু কাজ পেল না। সুমাইয়া তাকে বলল, ছোট চাকরিও করুন, শুরুতে তো ছোট থেকেই শুরু করতে হয়। ফারদিন শেষ পর্যন্ত একটা কোম্পানিতে ম্যানেজারের চাকরি নিল। বেতন মাসে 20,000 টাকা। আগে যেখানে কোটি কোটি টাকা ঘুরত, এখন 20,000 টাকা নিয়ে সংসার চালানো কঠিন। কিন্তু সুমাইয়া কোনো অভিযোগ করল না। সে নিজে হাতে রান্না করত, বাজার করত, এলিনার দেখাশোনা করত। ফারদিন অফিসে যেত, রাতে ফিরে এসে সুমাইয়ার সাথে কথা বলত। তাদের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। একদিন সুমাইয়ার মা ফোন করলেন, বললেন, তোর বাবা অসুস্থ, খুব দুর্বল, তোকে দেখতে চান। সুমাইয়া ফারদিনকে বলল। ফারদিন বলল, তুমি যাও, আমি এলিনা সামলাচ্ছি। সুমাইয়া ঢাকায় গেল। বাবাকে দেখে কেঁদে ফেলল। বাবা অনেক রোগা হয়ে গেছেন। তার বয়স মাত্র 50, কিন্তু দেখতে 60-এর মতো। বাবা সুমাইয়াকে বললেন, বাবা, তোকে দেখে ভালো লাগলো, তুই কিন্তু খুশি থাকবি। সুমাইয়া বলল, আমি খুশি আছি বাবা। বাবা বললেন, তোর মামা নজরুল ইসলাম জেলে আছে, কিন্তু তার স্ত্রী মর্জিয়া ছাড়া পেয়ে গেছে। সে তোর মামার বাড়িতে গিয়ে বসেছে, তোকে নিয়ে নানা কথা বলছে, সাবধান থাকিস। সুমাইয়া ভয় পেয়ে গেল। সে বলল, সে কি করতে পারে? বাবা বললেন, সে কিছু বলতে পারে না, কিন্তু তোর সম্পর্কে মিথ্যে কথা বলছে, সাবধান থাকিস। সুমাইয়া কিছুদিন বাবার কাছে থাকল, তারপর ফিরে এলো। ফারদিনকে সব বলল। ফারদিন বলল, তুমি ভয় পেও না, আমি আছি। কিছুদিন পর ফারদিনের অফিসে ভালো খবর এলো। কোম্পানির মালিক ফারদিনের কাজে খুশি হয়ে তাকে পদোন্নতি দিলেন। বেতন বাড়ল 50,000 টাকা। ফারদিন খুব খুশি হল। সুমাইয়াকে বলল, দেখো, সব ঠিক হয়ে যাচ্ছে। সুমাইয়া হাসল, বলল, আমি বলেছিলাম না সব ঠিক হবে। ফারদিন বলল, তুমি আমার ভাগ্যবতী। সেই রাতে ফারদিন সুমাইয়াকে নিয়ে বাইরে খেতে গেল। অনেক দিন পর তারা বাইরে খেতে গেল। এলিনাকেও নিয়ে গেল। এলিনা এখন একটু বড় হয়েছে। সে হামাগুড়ি দেয়, খুব চঞ্চল। ফারদিন তাকে দেখে আনন্দ পায়। রেস্টুরেন্টে বসে ফারদিন বলল, জানো, আমার মনে হয় তুমি আসলে পরী, কারণ তুমি এত ভালো, এত সুন্দর, এত মায়াবী। সুমাইয়া লজ্জা পেয়ে গেল, বলল, আপনি থামেন, লোকজন দেখবে। ফারদিন হাসল, বলল, দেখুক, আমি তো আমার স্ত্রীর প্রশংসা করছি। সুমাইয়া আর কিছু বলল না। এলিনা তখন টেবিলে হাত দিয়ে খাবার উল্টে দিল। সুমাইয়া তাড়াতাড়ি সামলালো। ফারদিন হাসতে লাগল।
বাড়ি ফিরে এলিনাকে ঘুম পাড়িয়ে সুমাইয়া বারান্দায় দাঁড়ালো। ফারদিন পাশে এসে দাঁড়ালো, বলল, কি ভাবছ? সুমাইয়া বলল, আমার মা আর বাবাকে নিয়ে ভাবছি, তারা একা, আমি তাদের কাছে যেতে চাই। ফারদিন বলল, যাও, আমি আপত্তি করব না, তবে তুমি ফিরে আসবে তো? সুমাইয়া ফারদিনের হাত ধরে বলল, আমি ফিরব, এটাও আমার বাড়ি। পরদিন সুমাইয়া এলিনাকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিল। ফারদিন বলল, আমি সপ্তাহে একদিন আসব, ততক্ষণ তুমি বাবা মায়ের দেখাশোনা করো। সুমাইয়া রাজি হলো। সে ঢাকায় গেল। বাবা মা তাকে দেখে খুব খুশি হলেন। মা এলিনাকে আদর করতে লাগলেন। এলিনাও দাদু দাদি ডাকতে শিখে গেছে। সুমাইয়া বাবার সেবা করতে লাগল। তাকে ওষুধ দিত, খাওয়াতো, গোসল করাতো। বাবা খুব খুশি, বললেন, আমার মেয়ে বড় হয়েছে, এখন মায়ের মতো যত্ন নেয়। সুমাইয়া বলল, আমি তো মা, তাই যত্ন নিতে জানি। বাবা হাসলেন, বললেন, তুই ঠিক বলেছিস। একদিন সন্ধ্যায় সুমাইয়া বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখল মর্জিয়া রাস্তায় দাঁড়িয়ে, তার দিকে তাকিয়ে আছে। সুমাইয়া ভয় পেয়ে গেল, ভিতরে চলে গেল। মর্জিয়া চিৎকার করতে লাগলো, বেরিয়ে আয়, তুই আমার মেয়ে, তোকে আমি বড় করেছি, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? সুমাইয়ার মা বাইরে এসে বললেন, তোর মেয়ে? তুই ওকে বিক্রি করে দিয়েছিস, এখনও তোর মেয়ে না, চলে যা। মর্জিয়া কিছু বলতে চাইল, তখন প্রতিবেশীরা জড়ো হয়ে গেল। তারা মর্জিয়াকে ধমক দিয়ে দিল। মর্জিয়া চলে গেল। সুমাইয়া ভিতরে কাঁপছিল। তার মা এসে বললেন, ভয় পেও না বাবা, আমি আছি। সুমাইয়া বলল, মা, সে কি আবার আসবে? মা বললেন, আসতে পারে, কিন্তু আমরা মামলা করব, পুলিশ ডাকব, তুই চিন্তা করিস না। রাতে সুমাইয়া ফারদিনকে ফোন করল, সব বলল। ফারদিন বলল, আমি কাল আসছি, তুমি ঘর থেকে বেরিও না। পরদিন ফারদিন এলো। সে এলিনাকে কোলে নিয়ে সুমাইয়ার বাবার বাড়িতে ঢুকল। তারপর সবাই মিলে থানায় গেল। মর্জিয়ার বিরুদ্ধে মামলা করা হলো। পুলিশ মর্জিয়াকে সতর্ক করে দিল, বলল, তুমি যদি আবার ওই বাড়ির কাছে যাও তাহলে জেলে যাবে। মর্জিয়া ভয় পেয়ে গেল, সে চলে গেল। কিছুদিন পর ফারদিন বলল, চলো বাড়ি ফিরি, এখানে থাকা নিরাপদ নয়। সুমাইয়ার বাবা মা রাজি হলো না। তারা বললেন, আমরা এখানেই থাকব, তোমরা যাও, মাঝে মধ্যে এসো। সুমাইয়া তাদের জড়িয়ে ধরে কাঁদল। তারপর ফারদিনের সাথে চলে গেল। ফিরে এসে সুমাইয়া দেখল তাদের ছোট বাড়িটা খুব মিস করছিল, কিন্তু এখন সে অভ্যস্ত হয়ে গেছে। এলিনাও এখানে খুশি। একদিন ফারদিন অফিস থেকে ফিরে খুব খুশি, বলল, আজ আমার বোনাস দিয়েছে, 1,00,000 টাকা। সুমাইয়া খুশি হয়ে গেল, বলল, তাহলে আমরা কিছু টাকা জমাতে পারবো। ফারদিন বলল, তুমি কি কিনতে চাও? সুমাইয়া বলল, আমি কিছু চাই না, আপনি যেটা ভালো মনে করেন। ফারদিন বলল, তাহলে তোমার জন্য একটা সেলাই মেশিন কিনে দিই, তুমি সেলাই শিখবে, এতে করে তোমার সময় কাটবে আর কিছু টাকাও আসবে। সুমাইয়া রাজি হলো। ফারদিন তাকে সেলাই মেশিন কিনে দিল। সুমাইয়া সেলাই শিখতে লাগল। প্রতিবেশী এক আপা তাকে শেখায়। সুমাইয়া খুব দ্রুত শিখে গেল। কয়েক মাসের মধ্যে সুমাইয়া ভালো সেলাই করতে পারত। সে পাড়ার মহিলাদের কাপড় সেলাই করে দিত, কিছু টাকা পেত, সেই টাকা জমাত। একদিন ফারদিন বলল, তুমি যে টাকা জমিয়েছ সেটা দিয়ে কি করবে? সুমাইয়া বলল, আমি চাই এলিনার জন্য একটা ভালো স্কুল, ও বড় হলে ভালো পড়াশোনা করুক। ফারদিনের চোখে জল চলে আসলো। সে বলল, তুমি সত্যিই ভালো মা। সুমাইয়া হাসল, বলল, আমি শিখেছি ফারদিন, মানুষকে ভালোবাসতে। সেই রাতে সুমাইয়া চাঁদের দিকে তাকিয়ে ভাবল, জীবনে অনেক কিছু আসে, অনেক কিছু যায়, কিন্তু ভালোবাসা যদি থাকে সব কিছু সম্ভব। সে ফারদিনের দিকে তাকালো। ফারদিন এলিনাকে কোলে নিয়ে গল্প শোনাচ্ছে। এলিনা হাসছে। সুমাইয়ার মন ভরে গেল। 3 বছর কেটে গেল এভাবে। সুমাইয়ার বয়স এখন 17, এলিনার বয়স 3 বছর। এলিনা এখন অনেক কিছু বোঝে। সে সুমাইয়াকে মা বলে ডাকে, ফারদিনকে বাবা বলে। ফারদিনের ব্যবসা আবার ধীরে ধীরে ফিরে আসছে। সে নতুন করে একটা ছোট কোম্পানি খুলেছে। সুমাইয়া তাকে সব সময় সমর্থন করেছে। একদিন ফারদিন সুমাইয়াকে নিয়ে বাইরে গেল। একটা রেস্টুরেন্টে বসে ফারদিন বলল, জানো, তুমি এখন 17, আরও 1 বছর পর 18 হবে, তখন আমরা আবার বিয়ে করব, এবার সত্যিকারের বিয়ে, সবার সামনে। সুমাইয়া হাসল, বলল, আপনি কি আমাকে প্রপোজ করছেন? ফারদিন বলল, হ্যাঁ, তুমি কি রাজি? সুমাইয়া মাথা নাড়ল, বলল, আমি তো আগেই রাজি ছিলাম। ফারদিন তার হাতে একটি আংটি পরিয়ে দিল। সুমাইয়া অবাক হয়ে গেল, বলল, এটা কোথায় পেলেন? ফারদিন বলল, বাঁচিয়েছিলাম, এই আংটিটা আমার মায়ের,
তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, এটা আমার স্ত্রীকে দিতে, তুমি সেই স্ত্রী। সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়ল। সে ফারদিনের হাত ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি। ফারদিন বলল, আমিও তোমাকে ভালোবাসি। সেই রাতে বাড়ি ফিরে এলিনা তাদের জড়িয়ে ধরল। সুমাইয়া মনে মনে ভাবল, এত কষ্টের পর আজ তারা সুখী। ভাগ্য কখনো খারাপ থাকে না, শুধু সময় লাগে।